ম্যাথে আমি কেন ভালো ছিলাম হাই স্কুল লাইফে, এটা আমি এই রিসেন্ট টাইমে এটা বুঝছি। মানে প্রত্যেক দিন মানে বিছনায় কান্নাকাটি করছি, এই টাইপের একটা সিচুয়েশন গেছে। আপনি তো খুব চমৎকার বই লিখেন, মানে এই এত ন্যাচারাল ওয়েতে আপনি কিভাবে লিখেন? যশোরে তখন থাকি তো, যশোরে ওই সময় ঢাকা থেকে কোনো একটা জিনিস আমি অর্ডার দিব, যশোর পর্যন্ত পৌঁছাবে, এটা একটা আলাদা রকম এক্সাইটমেন্ট ছিল। আমার ইনিশিয়ালি প্রোগ্রামিং হিরোতে কাজ ছিল যে এদের দুজনকে মেন্টরিং করা, প্রোডাক্ট কিভাবে বানাইতে হয় সেটা শেখানো আর কি। সেদিন থেকে কিন্তু সে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল সিচুয়েশন, কারণ বাসার প্রেশার, বন্ধু বান্ধবের প্রেশার, তো সব মিলে কিন্তু সেটা কমপ্লিকেটেড সিচুয়েশনে পড়ে যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে আমাদের অতিথি প্রোগ্রামিং হিরোর সিওও আব্দুর রাকিব। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। আপনার সাথে মানে কাইন্ড অফ অলমোস্ট 7 বছর পরে, 7 বছর পরে রিউনিয়ন। মানে 7 বছর পরে আমরা একই টেবিলে বসছি, কথাবার্তা বলতে, আড্ডা মারতে। সো আজকে আমরা মানে মেইনলি মানে আমরা তো ক্যামেরা অন করার আগেও কথা বলতেছিলাম। সো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছিল যে রাকিবের নিজের যে জার্নিটা, এইটা খুব ইন্টারেস্টিং। সো প্রোগ্রামিং নিয়ে আমরা কথা বলবো, প্রোগ্রামিং হিরো নিয়েও আমরা কথা বলবো, ইভেন এখানে যারা ক্যারিয়ার করতে চায় তাদের জন্য ডুজ এন্ড ডোন্টস কি হতে পারে, এখনকার টাইমে এসে কোন লাইনে যাওয়া উচিত, কিসে টাইম ইনভেস্ট করা উচিত, যেহেতু প্রচুর এখন জেনারেটিভ এআই চলে আসতেছে, সেগুলোর সুফল আমরা সবাই ভোগ করতেছি। সো এগুলো নিয়ে আমরা কথা বলবো। বাট এই সবকিছুর আড়ালে যে মানুষটা, রাকিবকে নিয়ে আজকে আমরা বেশি গল্প করতে চাই। তো রাকিব, তোমার কি অবস্থা, মানে সবকিছু মিলাই লাইফ কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভাই, বেশ ভালো আর কি। আমি তো মোটামুটি 5 বছর মতো ব্যান্ড স্টেশন 23 তে কাজ করছি, আর এর পরবর্তীতে প্রোগ্রামিং হিরোতে বছরখানেকের মতো ফুল টাইম কাজ করতেছি। সো এটা একটা কাইন্ড অফ নিউ এক্সপিরিয়েন্স। আই বিলিভ যে আপনিও সেম এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যাচ্ছেন উৎকর্ষের কারণে। কারণ আমি দেখি যে যখন আমি জব করতাম তখন একটা খুব ইন্টারেস্টিং জিনিস ছিল যে আমার যত ফ্রাস্ট্রেশন ছিল, আমার যে ম্যানেজার বা বস ছিল, আমি ধরেন তার কাছে যে মাঝে মাঝে ভাই এইসব কি করতেছেন, খুব বাজে লাগতেছে, এটা সেটা ভালো না, এই বিভিন্ন জিনিসপত্র। আর এখন যেটা হয় যে সকালবেলা উঠে আমার ধরেন মানে ফোনটা খুলতে খুব ভয় লাগে। আমার মনে হয় যে এই মনে হয় কেউ একটা মেসেজ দিচ্ছে যেটা দেখে আমার সারা দিনটা খুব খারাপ যাবে, কারণ 132 জন উল্টে গেছে। হ্যাঁ, কারণ আমাদের আল্লাহর মধ্যে এখন 132 জন কাজ করে। সো এক একজনের এক এক রকম এক্সপেকটেশন থাকে, ওদের ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম থাকে। এখন এগুলো তো সলভ করা আমার কাজ, বাট স্টিল ওই প্রত্যেকদিন মানে একটা নিউ নিউ এক্সপিরিয়েন্স হয় যে এই মনে হয় কোনো কিছু। এবং ইনফ্যাক্ট আমাদের লিডারশিপ টিমে যতজন আছে, ওরা যখন আমাকে ফোন দেয় তখন আমি একটু ভয় থাকি। আমার মনে হয় এই মনে হয় কিছু একটা মানে ঘটছে, এই কারণে মনে হয় ফোন দিছে। তো এই আর কি, মানে ইন্টারেস্টিং আর কি। আমার একটা লম্বা সময় ধরে ইচ্ছা ছিল যে একটা লার্জ অর্গানাইজেশন কিভাবে কাজ করে সেটা দেখা বা এটা একটু এক্সপিরিয়েন্স করা। পার্টিকুলারলি কোনো পজিশন বা এই টাইপের কোনো কিছু না। আপনার সাথে আমার 2017-তে যখন কথা হয়েছে যে একটা অর্গানাইজেশন কিভাবে কাজ করে, বিশেষ করে টেকনোলজি বা প্রোগ্রামিং রিলেটেড হইতে হবে, তো সেই জায়গা থেকে মানে কাইন্ড অফ একটা খুব রোলার কোস্টার রাইড, বাট এনজয় করতেছি আর কি পুরো জিনিসটা ওভারঅল। হ্যাঁ, আমার কাছেও মনে হয় যে এনজয় করাটা মেইন থিং। আর যদি পারপাসটা ঠিক থাকে, আমার সাথে অ্যালাইনিং হয়, যে জিনিস আমি করতে চাই, যে জিনিস আমি প্রচার প্রসার দেখতে চাই, মানুষের মধ্যে যে ভ্যালুজ রিফ্লেকশন আমি দেখতে চাই, তো সেটা নিয়ে কাজ করতে ডেফিনেটলি মানে টায়ারিং লাগলেও এক্সস্টিং না আর কি। এবং বিশেষ করে প্রোগ্রামিং এর জিনিসটা নিয়ে আমার ধরেন অনেক আগে থেকে একটু মানে ডিপ ইন্টারেস্ট কাজ করে। আমি প্রোগ্রামিং স্টার্ট করছি ক্লাস 9-এ থাকা অবস্থাতে, এবং সেটা পিছনে অবশ্যই রকমারির খুব বড় একটা ভূমিকা আছে। সেটাতে আমি যাইতেছি, বাট আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রোগ্রামিং এর জিনিসটা নিয়ে আমার যেহেতু খুব ডিপ ইন্টারেস্ট কাজ করে, এবং ইনফ্যাক্ট আমি একটা সময় ইউটিউবে অল্প কিছু ভিডিও বানাইতাম প্রোগ্রামিং শেখার ব্যাপারে, বা প্রোগ্রামিং কিভাবে শেখানো যায় বা এই টাইপের জিনিসপত্র, এবং মানুষজনকে কাইন্ড অফ আমি ধরে ধরে প্রোগ্রামিং এর কনসেপ্ট বুঝাইতাম, এরকম একটা সিচুয়েশন ছিল। তো সেই জায়গাটা থেকে আপনার আমি যখন প্রোগ্রামিং হিরোর সাথে কানেক্টেড হই, তখন মোটামুটি আরো বেশ কয়েকটা জায়গাতে কাজ করার বা সুযোগ বা অপরচুনিটি ছিল, কিন্তু প্রোগ্রামিং হিরোতে জয়েন করার বা ফুল টাইম জয়েন করার একটা মানে মূল কারণ ছিল যে এখানে আমি প্রোগ্রামিং শেখাইতে পারবো, এবং পার্টিকুলারলি এই প্রোগ্রামিং শিখে ক্যারিয়ারটা কিভাবে বিল্ড করতে পারে, অ্যান্ড দেন বাংলাদেশের টেকনোলজি ইন্ডাস্ট্রি আরো কিভাবে গ্রো করতে পারে, মানে এখানে আরো মোর সফটওয়্যার পিপল, আরো মোর ট্যালেন্টেড পিপল কিভাবে ঢুকতে পারে। কারণ ট্যালেন্টেড পিপল কিন্তু ধরেন মানে কে ট্যালেন্টেড এটা বোঝা যায় না যতক্ষণ না পর্যন্ত সে পরিশ্রম করে আর কি। কারণ পরিশ্রম করার পরে তার ট্যালেন্টটা আলটিমেটলি আমার কাছে মনে হয় বিকশিত হয় আর কি ওভার দ্য টাইম। সো পরিশ্রম করার জন্য আবার একটা পরিবেশের প্রয়োজন হয়, একটা সাপোর্টিং এনভায়রনমেন্ট প্রয়োজন হয়। ওইটা ছাড়া কিন্তু
সেম মানুষ একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে যে যেরকম আউটপুট দিতে পারে, আবার সে তার ঘরের মধ্যে থাকলে তাকে দেখে মনে হতে পারে এ তো মানে না, গ্রোথের জন্য এনভায়রনমেন্টটা ডেফিনেটলি বড় একটা হিসেবে কাজ করে। এই জন্য আমি আল্লাহর রহমতে যেটা হয়েছে, বিগত 6 মাসে 30টা ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে, বিশেষ করে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে। তো আমি ওই জায়গাতে যে পার্টিকুলারলি সবসময় বলছি যে তুমি প্রোগ্রামিং যদি শিখতে চাও বা যেটাই শিখতে চাও, ওই ধরনের মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে। আমি যখন ইটটেকের ভিতরে ঢোকা বা এই টাইপের জিনিসপত্রের ভিতরে ঢোকা, সোহাগ ভাইকে লম্বা সময় ধরে চিনি, মানে কে চিনে না সোহাগ ভাইকে। বাট আমি গত বছর যখন ফুল টাইম জয়েন করছি, আমি জানি যে সোহাগ ভাইয়ের সাথে আমার কথা বলতে হবে, ওনার কাছ থেকে আমার প্রচুর জিনিসপত্র শিখতে হবে, কারণ উনি হতেছে এই এডটেক কাইন্ড অফ বাংলাদেশের পায়োনিয়ার পারসন আর কি। সো ওনার কাছ থেকে যদি আমি না শিখি, তার মানে এই সারাউন্ডেড পিপলের সাথে থাকলে আমি আর বেটার ইনফরমেশন পাবো, আমি জানতে পারবো যে ওভারঅল ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে। এবং আরেকটা ব্যাপার হইতেছে, মেজরিটি টাইম আমরা কোনো কিছু যখন শেখার কথা চিন্তা করি বা কোনো কিছু, আমি নিজে শেখার কথা চিন্তা করি, বা ঘরের মধ্যে বসে আমি ভাবি যে একা শিখবো বা এই টাইপের একটা জিনিস। একা শেখার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হয়। আমি নিজের দিকে যখন তাকাই তখন মনে হয় কি আমি তো সব পারি, কিন্তু যখন আমি ওই ফিল্ডে আর একটু বড় বা একটু বেটার জায়গাতে যে আছে তার সাথে যখন কথা বলবো, আমার মনে হয় হ্যাঁ আমি তো কিছুই পারি না, আমি তো দুনিয়ার বোকা, তাইলে আমাকে শিখতে হবে এখন। আদারওয়াইজ আমি নিজের সাথে নিজে যখন কোশ্চেন করবো তখন মনে হবে যে ভাই আমি তো সব জানতা শমশের হয়ে গেছি আর কি। তো এই কারণে আসলে সারাউন্ডিংসটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। এবং সেই জায়গাটা থেকে আপনি যে ভ্যালুসের কথা বলতেছিলেন, তো আমার পার্সোনাল ইন্টারেস্ট যে জায়গাটাতে কাজ করে, যে আমার প্রচুর পরিমাণে মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করতে ভালো লাগে, বিশেষ করে আমার ইন্টারেস্টের সাথে যেগুলো কানেক্টেড হয় আর কি। বিশেষ করে আপনার সাথে যখন 2017-তে মানে আউট অফ নোহেয়ার আপনাকে খুঁজে বের করছি যে আমি আমার কলেজের বড় ভাই। সো কিভাবে আপনি তখন সম্ভবত ছিলেন অন্যরকম ইলেকট্রনিক বা ওই যে পাইল্যাপসে। সো ওইটা যেহেতু আপনি টেকনোলজি নিয়ে কাজ করতেন, সফটওয়্যার একটা পার্ট ওখানে সম্ভবত ছিল। সো আমি ভাবছি যে কিভাবে সফটওয়্যার হার্ডওয়্যার দুইটাই ছিল। সো আপনার কাছ থেকে কোনো কিছু একটা জানা যায় কিনা বা ইনফরমেশন, এই টাইপের একটা জিনিস। তো এরকম একটা ব্যাপার যে আমি আসলে সবসময় যে জিনিসটাতে সবসময় ফলো করার চেষ্টা করছি, যে আমার ইন্টারেস্টের সাথে কানেক্টেড সেই পার্সনগুলোর সাথে দেখা করা, তার কাছ থেকে শেখা, জানা। এন্ড দেন এখন আমার কাছে সবচেয়ে ভালো একটা অপরচুনিটি আসছে যে প্রোগ্রামিং হিরোর মাধ্যমে এই ইনফরমেশন গুলো স্প্রেড করার একটা খুব ভালো সুযোগ হয়েছে। এবং সেই জায়গাতে মানে আপনি ধরেন লম্বা সময় ধরে পড়ান, এবং আপনার পড়ানো দেখলে কিন্তু বোঝা যায় যে আপনি খুব মজা নিয়ে পড়েন। আমি 2016 সালে আপনার ক্লাস করছি 10 মিনিট স্কুলে বা অন্যরকম পাঠশালাতে। সো যে ওয়েতে আপনি আসলে বুঝেন, এই মানে কথাবার্তা শুনলে বোঝা যায় যে কে এটা মানে জাস্ট একটা জবের কারণে করতেছে, নাকি এটা তার মন থেকে জেনুইন ইন্টারেস্টটা। তো সেখান থেকে আপনি পরবর্তীতে কিন্তু লম্বা সময় ধরে, এমন না যে আপনার অন্য কোনো জায়গাতে চাকরির অপরচুনিটি ছিল না বা কাজ করার সুযোগ ছিল না, এন্ড দেন আপনি এই যে দিন রাত, এখন তো মনে হয় আরো বেশি পরিশ্রম করতে হয়। আপনি অন্য একটা জবে গেলে এত পরিশ্রম হয়তো করতে হতো না। বাট আমি সবসময়, আমার বউ সবসময় বলে যে আমি যে কাজ করি তার মনে হয় যে আমি আসলে কাজ করি না, কারণ আমি সবসময় একটা এক্সাইটমেন্টের ভিতরে থাকি, মানে সবসময় এটা এনজয় করতেছি। আমার টিমের সাথে যখন আমি মিটিং করি, মানে তার মনে হয় কি যে আমি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে বসছি বা এই টাইপের ব্যাপার। সো ব্যাপার হইতেছে যে এমন একটা কাজ আসলে লাইফে ফাইন্ড আউট করা দরকার যেটা তার ইন্টারেস্টের সাথে খুবই ডিপলি কানেক্টেড, যে জিনিসটা করতে সে ক্লান্তি বোধ করে না। ফিজিক্যালি তো অবশ্যই ক্লান্তি বোধ হবে, কিন্তু মেন্টালি যেন ক্লান্তি বোধ না থাকে, এক্সহশন আসবে না। আমার মনে হবে না যে মানে কি করলাম সারাদিন ধরে, মানে ওই কোশ্চেনটা যদি না থাকে, তাহলে যেই কাজটাতে এটা হয় সেটা যদি চা বানানো হয়, আমি বলি যে ওই চা বানানোতে তারা ফোকাস করা উচিত। তাহলে সেই চা বানাইতে একদিন হয়তো বা সে মানে নর্থ ইন্ডিয়ার মতো বিশাল বড় একটা কফি ব্র্যান্ড তৈরি করে ফেলতে পারে। এটাকেই বোধহয় আমরা বলি যে প্যাশনটাকে খুঁজে পাওয়া এন্ড সেটাকে নিয়ে হচ্ছে ড্রাইভ দেওয়া। প্যাশনের এই জায়গাতে আমার একটা ইন্টারেস্টিং জিনিস আমি রিসেন্ট টাইমে চিন্তা করতে আমার মাথার ভিতরে আসছে। আমি দেখেন যে আপনি মানে আমি তো যথেষ্ট ইয়াং, তো জেনারেশনের ভিতরে একটা কমন টেন্ডেন্সি হতেছে যে আমার প্যাশনটা খুঁজে বের করতে, আমি প্যাশন খুঁজতেছি, মানে প্যাশন খোঁজাটাও একটা ফ্যাশন হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো আপনি দেখবেন যে মানে কি করবো বা এটা সেটা। তো সেই জায়গাতে আমি দেখি যে প্যাশনটা আসলে কিভাবে হয়। মানে আমি বেনস্টেশনে জয়েন করার পরে রাইসুল ভাইকে দেখে নন ফিকশন প্রচুর পরিমাণে বই পড়ার সুযোগ হয়েছে, এখনো কম বেশি আমি পড়ি। তা আমি যতগুলা বই পড়ি বা সেলফ হেল্প বা আত্ম উন্নয়নমূলক যত বই বলে, সেটার একটা জিনিসই হইতেছে আমি যেটা ফাইন্ড আউট করছি বা আমার আন্ডারস্ট্যান্ডিং, যে আপনি একটা কাজ ওভার করতে থাকবেন, তারপরে সেটা যদি আপনার ভালো লাগে তখন সেটা প্যাশন হয়। প্যাশন আকাশ থেকে পড়ে না, রাইট? যে কোথাও এক জায়গায় লুকায় আছে, নাড়াচাড়া দিলে খুঁজে পেয়ে যাব, নট লাইক না। আপনার কাছে 4টা অপশন আপনার সামনে উপর আল্লাহ হয়তো বা দিবে, যে এই 3টা-4টা জিনিস মানে চোখের সামনে আসবে, সেই 3টা-4টা জিনিস আপনাকে অল্প অল্প করে ট্রাই করে দেখতে হবে। এবং সে অল্প করে ট্রাই করা বলতে মিনিমাম 6 মাস সময় দিতে হবে। এমন না যে এটাতে 1 সপ্তাহ দিলাম, ওটা 1 সপ্তাহ সময় দিয়ে আসলে কিছু বোঝা যায় না।
6 মাস টাইম দেওয়ার পরে যদি আমার মনে হয় যে এইটা আমাকে ক্লিক করতেছে, একটা স্পার্ক মোমেন্ট থাকে, তখন মানে বোঝা যায়, ফিল করা যায় না আমি এটা নিয়ে হয়তো বা পসিবল বা এটাই আমি হয়তো বা পারবো, তখন ওইটাকে কিভাবে 6 মাসকে 6 বছর বানাইতে হবে সেই চিন্তা করতে হবে। তখন 6 বছর পর্যন্ত যদি যাওয়া যায় তখন কিন্তু ওখান থেকে টাকা পয়সা আর্ন করা পসিবল। যেমন ইকিগাইতে কনসেপ্ট কিন্তু খুব সিমিলার, যে ভাই পৃথিবীতে তোমাকে সৃষ্টিকর্তা একটা পারপাসে পাঠাইছে, সেই পারপাসটা খুঁজে বের করো এবং সেই পারপাসটা দিয়ে তুমি টাকা পয়সা ইনকাম করতে পারবা, এবং সেই জিনিসটার একটা নিড পৃথিবীতে অলরেডি আছে। সো তোমার শুধু কাজ হইতেছে ডটগুলো মিলায় ওই জিনিসটা খুঁজে বের করা। তাইলেই এই যে প্যাশন বলি বা ফ্যান্সি যত শব্দ আছে এটা। এবং আমি দেখি যে মানুষজন যেটা করে কি, যে হয়তোবা সে লাইফে 6 মাস থেকে 1 বছর একটু পরিশ্রম করলে তার যেটা ভালো লাগে সেখানেই চলে যেতে পারতো, অথবা হয়তোবা 3 বছর সময় লাগতো, কিন্তু সেটা না করে সে 30 থেকে 40 বছর মতো সময় সেই যে 9টা 5টা জব করে, এমন একটা কাজ করে, তারপর বাসায় এসে বন্ধু বান্ধবের সাথে বলে আমার তো এটা ভালো লাগে না, এই অফিসে কাজ, এটা কি মানুষ করে, তো ভাই করো কেন? তোমার কি বলছে কোম্পানি বলছে যে ভাই তুমি এনে থাকো? তুমি তো মানে তুমি অন্য জায়গায় যাইতে পারতেছো না, এই কারণেই তো ভাই তুমি এটার মধ্যে ঢুকে বসে আছো, কারণ কাজ করার লোকের তো আসলে কোম্পানির আলটিমেটলি অভাব নেই। তো সেই জায়গাটাতে মানে এই মানে ওই কাইন্ড অফ দুঃখ বিলাস আর কি, এটা দুঃখ বিলাস আমার কাছে কিছু মনে হয় না আর কি, মানে ইউজফুল কিছু না, মানে কাইন্ড অফ হচ্ছে এটা মানে নিজের গ্রোথ অপরচুনিটিটাকে নষ্ট করে দেয়। আর এই যে আরেকটা কথা যেটা বলতেছিলা যে ঠিক আছে তুমি 6 মাস ট্রাই করে দেখো, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হাফ হার্টেড ট্রাই কিন্তু এক ধরনের পাপ। মানে কেন পাপ? সেটা হচ্ছে হাফ হার্টেড ট্রাই আমি করলাম, আমি আমার কিছু এনার্জি বা হচ্ছে টাইম আলাদা করে রাইখে দিলাম, এটাকে পুরো এমপ্লয় করলাম না, বাট আমি এটা থেকে এমন বেনিফিট চাই যে এটা আমাকে হচ্ছে সারা জীবন চালাবে বা আমাকে সারা জীবন এটা টেনে নিয়ে যাবে। তো এটা কিন্তু আসলে হয় না। হাফ হার্টেড ট্রাই করলে যেটা সমস্যা, আমি নিজেই আমার সাকসেস প্রবাবিলিটিকেও কমাই দিচ্ছি, এন্ড এই জিনিসটাকে সামনে আগায় নেওয়ার জন্য যে গ্রোথটা দরকার এটাকেও আমি হচ্ছে রেস্ট্রিক্ট করে রেখে দিচ্ছি। এবং আরো একটা ইন্টারেস্টিং জিনিস আমার কাছে যেটা মনে হয় ভাই, যে আপনি যখন 6 মাস সময় নিজের সাথে অনেস্ট থাকেন, মানে নিজের সাথে অনেস্ট থাকাটা খুবই খুবই প্রয়োজন, কারণ আপনি কতটুকু সময় দেন কি না দেন এটা একমাত্র আপনার আল্লাহ আর আপনি ছাড়া কেউ জানে না। আপনি যদি ধরেন বসে বসে যেই সময়টুকু আপনার স্কিল ডেভেলপমেন্ট বা কিছু একটা করতে চাইছেন বা একটা বই লিখতে চাইছেন, সেটা বই না লিখে আপনি হয়তো ফেসবুক বা ইউটিউব নিয়ে বসে আছেন, তো পরবর্তীতে আপনি বলতেছেন আমি তো টাইম দিছিলাম কিন্তু কাজ হয় না, তো তাইলে কিন্তু আলটিমেটলি হইল না আর কি, যে আপনি নিজের সাথে আলটিমেটলি অনেস্ট থাকলেন। এবং নিজের সাথে নিজে যদি রিভিউ করে দেখেন, এবং মানুষ ভাবে কি যে আমি একটা পর একটা জিনিস ট্রাই করি, ফেইল করি, এগুলো আসলে কোনো ব্যাপার না। এগুলো আসলে ব্যাপার, ফেইল যদি চেষ্টা করে ফেইল করি সমস্যা নাই, কিন্তু আমার দোষের কারণে যদি ফেইলিওরটা হয়, এইটা মেন্টালি আমার ভিতরে আমার যে কনফিডেন্স লেভেলটা আছে সিরিয়াস রকম ড্রপ করে। মানুষ বলে কি যে আমার তো কনফিডেন্স কেমনে বাড়াবো? ভাই কনফিডেন্স মানে হচ্ছে মুখ দিয়ে যে 5টা কথা বলা হয় সেটা নিজে করা, তাছাড়া আর কোনো কিছু না। আমার কাছে এই কনফিডেন্স বলতে আর কোনো কিছু তো ড্রপ করেই, মানে তার চেয়েও বড় যেটা ক্ষতি হয় তখন আমরা হচ্ছে নিজেকে ডাউট করা স্টার্ট করি, এসকেপ রুট খুঁজি। ওই কারণে হয় নাই, আমার দোষ না, ওই কারণে হয় না। সো ব্লেম গেম খেলার একটা টেন্ডেন্সি চলে আসে, মানে এটা একটা খুবই ভালো ইনসাইট। হ্যাঁ, মানে আমি দেখি যে ওই সবসময় যেটা করে মানুষ যেটা করে, এবং এটা হিউম্যান নেচার, মানুষ এভাবেই চলে, যে মানুষ সবসময় যখনই কোনো একটা তার ভিতরে মানুষ ওই সার্ভাইভাল মুডে ঢুকে যায়, অনেক সময় সার্ভাইভাল মুডে সে যখন ঢুকে, সার্ভাইভাল মুড বলতে যখন তার কাছে কোনো একটা ফেইলিওর হয়েছে, এটা তো তার জন্য সার্ভাইভাল, এবং ব্রেন কিন্তু কখনো ফেইলিওর অ্যাকসেপ্ট করতে পারে না। এবং আমরা সবসময় ভাবি কি যে যুক্তি ছাড়া কিন্তু মানুষ কোনোভাবেই চলতে পারে না, মানুষের কাছে কোনো না কোনো একটা লজিক থাকতে হয়। যেই মানুষটা খুন করে তার জন্য কিন্তু একটা লজিক সে ওই সময়ের জন্য তৈরি করে, যে আমি কেন এটা করব। হয়তো পরের মুহূর্তে যেই তার কাছে এটা ইলজিক্যাল রিগ্রেট হয়, ওই সময় তখন ওই যে মানুষজন বলে আবেগ কাজ করে, বিবেক কাজ করে না, এই টাইপের বিভিন্ন জিনিসপত্র। কিন্তু কারণ ছাড়া মানুষ কোনো কাজ করে না। তো এই কারণটা আসলে খুঁজে বের করার দরকার, যেটা ওই যে সাইমন সিনেকের বইয়ের ভিতরে বলছে যে হয় খুঁজে বের করতে হবে। তো এখন ওইটা আবার একটু ফ্যান্সি হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে ডিপ ডাউন যদি কেউ চিন্তা করে যে আমি কোনো একটা কাজ পার্টিকুলারলি কেন করব, সেটার দিকে যদি জাস্ট একটু খেয়াল রাখে। এবং রিসেন্ট টাইমে আমার কাছে মনে হয় যে আরেকটা জিনিস সবচেয়ে বেশি হয়, যে ট্রেন্ডের দিকে যাওয়া। যখন যে জিনিসটা মানে ট্রেন্ড হইতেছে সেটার মধ্যে ঢুকতে হবে। হয়তোবা এটা ই কমার্স বিজনেস চলতেছে, তাহলে এটা ই কমার্স শুরু করলাম। হয়তোবা এডটেকের অনেকেই চলতেছে, আচ্ছা কয়েকজন, মানে শুরু করতে আসলে সমস্যা নাই, কিন্তু এটা সম্পর্কে একটু ধারণা নিয়ে বা বোঝা, এটা নিয়ে যারা কাজ করতেছে তাদের সাথে কথাবার্তা বলা, বা ডিপ ইনসাইড এটা কিভাবে কাজ করে। যেমন আমি সবসময় যে জিনিসটা বলি যে আমি এডটেকের ভিতরে ঢুকছি বা এটা করছি, এটা একটা বড় কারণ হইতেছে আমি প্রোগ্রামিং জানি বা পারি, আমি নিজে অল্প কিছুদিন হলেও কোড লিখছি, এখনো কম বেশি আমাকে বসে দিলে হয়তো বা করতে পারবো। কারণ আমি যদি চিন্তা করি যে আমি উদ্ভাসের মতো একটা কোচিং সেন্টার খুলবো,
কারণ আমি শুনছি যে উদ্ভাসে মানে প্রচুর পরিমাণে রেভিনিউ হয়, এটা সেটা, এটা শুনে যদি করি তাহলে এটা মানে কমপ্লিট রং একটা ডিসিশন আমি নিলাম এবং আমি কাইন্ড অফ আমার নিজের সাথে যুদ্ধ করা স্টার্ট করবো, তাছাড়া কোনো কিছু না। কারণ আমার স্ট্রেংথটা কোন জায়গাতে সেটা যদি আমি ফাইন্ড আউট না করে আমি অন্য মানুষের দিকে তাকাই, আমরা সবসময় যেটা করি কি যে নিজের স্ট্রেংথটা না খুঁজে অন্য মানুষের মধ্যে কি ভালো আছে বা অন্য মানুষের কি আছে সেটার সাথে কম্পারিজন। একজন মানুষের সাথে আরেকজন মানুষের তো কম্পারিজন কোনোভাবেই সম্ভব না, কারণ উপরওয়ালা তো সবাইকে ইউনিক ভাবে তৈরি করছে। তো ইউনিক ভাবে যদি তৈরি করে তাহলে আমি কম্পারিজন কিভাবে করব? এটা তো কোনো স্কেলে কম্পারিজন করা সম্ভব না। এবং সবার একটা নিজস্ব সত্তা তৈরি করা উচিত। সবাই চিন্তা করে যে আমি ওই মানুষের মতো হব, আমি হয়তো বা বিল গেটস হব, মানে হইল না আর কি। মানে বিল গেটস তো টাকা পয়সা ইনকাম করতে পারে, বাট এক্সাক্ট বিল গেটস কি আপনি কখনো হইতে পারবেন? তুমি আর বিল গেটস হবে না, এটা তো আসলে কখনো সম্ভব না। এই কারণে এটা একটু মানে মরিচিকার মতো একটা জিনিস আর কি। তো যেটা বলতেছিলাম ভাই, ওই রকমারির কথা জানতে চাচ্ছিলেন। রকমারির স্টোরিটা খুবই খুবই ইন্টারেস্টিং। ইনফ্যাক্ট আমার গত বছর সোহাগের সাথে যখন প্রথম কথা হয়েছে সামনাসামনি, তখন আমি ভাইকে বলতেছিলাম যে রকমারি এক্সিস্ট যদি ওই সময় না করতো 2012 সালের দিকে, তখন আমার মনে হয় প্রোগ্রামিং এ আসা হইতো না আর কি। এবং সুবিন ভাইকে অসংখ্য ধন্যবাদ। মানে সুবিন ভাইয়ের সাথে খুবই মানে আনফরচুনেট ব্যাপার যে এখন পর্যন্ত আমি সুবিন ভাইয়ের সাথে একবারও কমিউনিকেট করার চেষ্টা করি না, তবে ইনশাল্লাহ ভেরি সুন হয়তো বা করবো। তো ফ্যাক্ট হইতেছে আমি যশোরে তখন থাকি। তো যশোরে ওই সময় ঢাকা থেকে কোনো একটা জিনিস আমি অর্ডার দিব, যশোর পর্যন্ত পৌঁছাবে, এটা একটা আলাদা রকম এক্সাইটমেন্ট ছিল। প্রোগ্রামিং এর পিও তখন আমি জানতাম না। এবং আমার যে ঘটনাটা ঘটছে, আমি এবার হাই স্কুল লাইফ থেকে প্রচুর পরিমাণে টেকনোলজিক্যাল জিনিসপত্রের সাথে খুব ইন্টারেস্ট আমার কাজ করতো, বিশেষ করে কম্পিউটার বা মোবাইল এই টাইপের জিনিসপত্র। অ্যান্ড দেন আমি বই পড়তাম প্রচুর পরিমাণে। আমি হুমায়ুন আহমেদের অলমোস্ট মোর দ্যান 100+ বই পড়ছি, বিশ্ব সাহিত্য কেন্দ্রের মেম্বার ছিলাম। তো জাফর ইকবাল স্যারেরও বই পড়ছি, মানে এই টাইপের যত ফিকশনাল ওই সময় যারা পড়ে আর কি। কারণ তখন তো মোবাইল ফোন ছিল না, সো বইয়ের ভিতরে বই রেখে বই পড়তাম আর কি, এই টাইপের একটা জিনিস ছিল। অ্যান্ড দেন আমি দেখলাম যে রকমারিতে বই বিক্রি করে, এবং তখন আমি সম্ভবত রকমারি থেকে হিমু সমগ্র অথবা মিসির আলী সমগ্রর কোনো কিছু একটা অর্ডার করছিলাম, এবং এই এসোসি শিখি নামে একটা হলুদ মলাটের বই আমার চোখে পড়ে, এবং আমার ওটা দেখে মনে হয়েছে যে এটা একটা ইন্টারেস্টিং বই হইতে পারে আর কি। অ্যান্ড দেন আমি ওই বইটা র্যান্ডমলি অর্ডার করি, একদম র্যান্ডমলি। মানে তখন রকমারিতে কিন্তু ওই বই পড়ে দেখা যেত না, এখন তো যেটা হয় যে একটু পড়ে দেখা যায় যে ভিতরে কি আছে। তো এর পরবর্তীতে আমি ওটা অর্ডার দিই, এবং বইটা যখন আমার কাছে আসে, আমি সুবিন ভাই এত সুন্দরভাবে খুব ঠান্ডাভাবে জিনিসপত্রগুলো লিখছে, আমার কাছে জিনিসটা খুবই খুবই মানে সুদিং লাগে এবং ভালো লাগে। এবং আমি যেহেতু হাই স্কুল লাইফে ম্যাথে আমি বেশ ভালো ছিলাম, এবং ম্যাথে ভালো থাকার এই জায়গায় খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ম্যাথে আমি কেন ভালো ছিলাম হাই স্কুল লাইফে, এটা আমি এই রিসেন্ট টাইমে এটা বুঝছি। ম্যাথে ভালো থাকার এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতেছে, কলেজে আসার পরে কিন্তু আমি ম্যাথে 0 পাইছি, এরকম ঘটনা ঘটছে। তো আমি হ্যাঁ কুইজে এবং নর্মাল পরীক্ষাতে, টার্ম পরীক্ষাতে আমি 0 পাইছি, এরকম ঘটনা ঘটছে। তো আমি দেখলাম যে এই ঘটনা কেন ঘটছে, কারণ আমি আমার পুরো লাইফে হাই স্কুল লাইফে 98 নিচে আমি মনে হয় ম্যাথে কখনো নাম্বার পাইছি বলে আই কুড নট রিকল আর কি। সো ফ্যাক্ট হইতেছে আমি গান শুনতে আমার খুব ভালো লাগে। তো ওই সময় আমি গান শুনতাম, আমার বাসায় মাল্টিমিডিয়া কোনো ফোন ছিল না, তবে তখনকার ফোনে আবার FM রেডিও চলতো। তো FM রেডিওতে আমি প্রচুর পরিমাণে গান শুনতাম। তো আমার বাসায় সিস্টেম যেটা ছিল, আমি যখন ম্যাথ করতে বসতাম তখন আমি ফোনটা হাতে পাইতাম, তখন আমি FM রেডিওতে গান শুনতে পারতাম। তো এই কারণে আমি ম্যাথ প্রচুর পরিমাণে করতাম। তো ম্যাথ যেহেতু আমি প্রচুর পরিমাণে করতাম, এরকম হয়ে গেছে যে আমি ম্যাথ দেখলে ধরেন উত্তর আমার মুখস্থ ছিল এরকম একই অঙ্ক বারবার, শুধুমাত্র গান শোনার কারণে প্রচুর পরিমাণে ম্যাথ করতাম। কলেজে এসে এই জিনিসটা আর হয়নি। তো এই যে প্যাশনের কথা বলতেছিলাম, তো ম্যাথ ওই সময়ের জন্য কিন্তু আমার জন্য একটা প্যাশন তৈরি হয়ে গেছে, এবং তখন মনে হয়েছে যে আমি মনে হয় ম্যাথ অনেকই। এখন ফ্যাক্ট হইতেছে যখন আমি প্র্যাকটিস করবো না বা ওই জিনিসটার মধ্যে থাকবো না, তখন আলটিমেটলি এটা লং টার্মে আমার সাথে হয়তো বা সাস্টেন করবে। অ্যান্ড দেন প্রোগ্রামিং এর কথা বলতেছিলাম, তো আমি দেখলাম যে বইয়ের ভিতরে আবার ম্যাথমেটিক্যাল জিনিসপত্র দিয়ে তো প্রোগ্রামিং এর এক্সাম্পল গুলো দেখাইছে, তো ওইটা আমাকে আরো বেশি ইন্টারেস্ট গ্রো করতে হেল্প করে। এবং পরবর্তীতে দেখলাম যে এতদিন ধরে যে কম্পিউটার চালাইছি, এই কম্পিউটারের সফটওয়্যার বানানো যাবে এটা দিয়ে, তাইলে তো এটা একটা খুব ইন্টারেস্টিং, হ্যাঁ মানে দিস ইজ সামথিং ইন্টারেস্টিং আর কি। তো এর পরবর্তীতে আমার বাসায় আবার কোনো ধরনের ল্যাপটপ বা কম্পিউটার এই টাইপের কোনো কিছু ছিল না। এখন মানে অনেক সময় আমি অনেকের সাথে এরকম কথাবার্তা হয়, বিভিন্ন স্টুডেন্টের সাথে বলে যে ভাইয়া আমার তো ল্যাপটপ নাই, আমার তো কম্পিউটার নাই, এটা নাই সেটা নাই, আমি এখন কিভাবে কোড করবো এটা সেটা নানাবিধ জিনিসপত্র। তো আমি ওই সময় যেটা হইলো যে আমি সাইবার ক্যাফে যাইতাম, সাইবার ক্যাফে যেয়ে আপনার
কোড করার জন্য কম্পাইলার যেটা লাগতো কোড ব্লকস ইনস্টল করতে আপনার 87 মেগাবাইট ছিল তখন, এটা আধা ঘন্টা সময় লাগতো, তারপর আধা ঘন্টা আমি কোড করার সুযোগ পেতাম। এবং প্রত্যেক দিন না, আমি সপ্তাহে হয়তো একদিন বা 2 দিন যাওয়ার সুযোগ হইতো, প্রত্যেকবার গেলেই আমাকে কোড ব্লকস ইনস্টল করতে হতো, কারণ সাইবার ক্যাফে ইউজুয়ালি যেটা হয় যে যা ডাউনলোড করা হয় ওটা সব ক্লিয়ার করে দেয় আর কি। সো এইভাবে আমি মোটামুটি অল্প অল্প করে সময়, এন্ড দেন হাই স্কুলে যখন আমি এসএসসি শেষ করার পরে মোটামুটি 3 মাসের মতো সময় ছিল, তো তখন আমি বাসায় মোটামুটি কনভিন্স করলাম যে এখন মাইক্রোসফট ওয়ার্ড শিখতে হবে বা ওই যে কম্পিউটারের ট্রেনিং নিতে হবে। তা আমি ট্রেনিং এ তখন কিন্তু এটা খুব ট্রেন্ডি একটা জিনিস ছিল, এবং অনেকেই ইংলিশ স্পিকিং শিখতো বা এই টাইপের অনেক কিছু করতো। তো এরপরে আমি ট্রেনিং সেন্টারে যে বললাম যে ভাই আমি মাইক্রোসফট ওয়ার্ডের জিনিসপত্র কম বেশি পারি, এটা আমাদের লাগবে না, আপনি আমাকে জাস্ট কম্পিউটারটা দিলেই হবে। এবং দেন আমি কম্পিউটারে বসে মোটামুটি প্রোগ্রামিং প্র্যাকটিস করতাম, এবং মোটামুটি 3 মাসের মতো সময়, ওই সময় আমি খুব হেভিলি লাইটওয়েজে প্রবলেম সলভ করছি, এবং তখন খুব ভালো লাগতো এটা। এন্ড দেন ফাস্ট ফরওয়ার্ড আমি নটরডেম কলেজে চলে আসি। নটরডেম কলেজে চান্স পাওয়ার পর আমার আরো কিছু ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব যারা প্রোগ্রামিং এর সাথে কম বেশি ইনভলভ ছিল, তাদের সাথে কম বেশি কথাবার্তা হতো। দেন আমি একটু ওয়েব ল্যাঙ্গুয়েজ নিয়ে ঘাটাঘাটি করি, HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো নিয়ে কম বেশি একটু ধারণা তৈরি হয়। এন্ড দেন কলেজ লাইফ শেষ করার পরে আমি যখন যেটা হয় যে আমি আইএসএসবির জন্য প্রিপারেশন নেই। আইএসএসবির জন্য প্রিপারেশন মানে আমার কাইন্ড অফ এই ছিল যে আমি আইদার মিলিটারিতে যাব, কারণ মিলিটারির ওই ডিসিপ্লিন লাইফস্টাইল আমার খুব ভালো লাগতো, এখনো লাগে। আমার মনে হয় যে আমি এখন যেই লাইফের মধ্যে আছি, এই লাইফের মধ্যে যদি মিলিটারির মতো ডিসিপ্লিন রাখতে পারতাম, তাইলে অনেক মানে কাজের প্রোডাক্টিভিটি অনেক বাড়তো। আমি আসলে মানে তখন তোমার কথা থেকে এই ডিসিপ্লিন ওয়ার্ডটা আনতে যাচ্ছিলাম। কোন জায়গায় তুমি বলতেছিলে না যে একটা মানুষের আসলে নিজের কাছে নিজে অনেস্ট থাকা দরকার। তো পার্সোনাল ডিসিপ্লিন যদি না থাকে তাহলে এটা কিন্তু করাটা খুব খুবই টাফ, যার কারণে মানুষ কিন্তু হচ্ছে ফোকাস ধরে রাখতে পারে না, কিংবা হচ্ছে ইন্টারেস্ট সুইচ হয়, কিছুদিন পর পর ইন্টারেস্ট সুইচ হয়, আপস এন্ড ডাউনস এরকম। সো ওই জায়গায় আসলে তখন আমার আরেকটা কথা মাথায় আসছিল, তখন বলি নাই, সেটা হচ্ছে এই যে মোটিভেশনের যে ব্যাপারটা আর হচ্ছে ডিসিপ্লিনের যে ব্যাপারটা, এইটা একটা মানুষের লাইফে আসলে কিভাবে ইফেক্ট ফেলে। লাইক আমি যদি বলি যে মানে আমার কাছে যেটা মনে হয় যে মোটিভেশনটা হচ্ছে কারো যদি ভিতর থেকে না আসে, তাহলে বাইরে থেকে রেগুলার তারে তো মোটিভেশন সাপ্লাই দিতে হয়। মোটিভেশন হচ্ছে সাম কাইন্ড অফ একটা ওয়েতে তাকে হচ্ছে পাম্প আপ করা, তাকে হচ্ছে ইন্সপায়ার করা, তখন সে করবে। বাট ডিসিপ্লিন হচ্ছে ইভেন আমার যদি হচ্ছে কাজটা এখন করতে ভালো না লাগে, বাট আমি জানি এটা আমার আসলে করা লাগবে, আমার জন্য উপকার, আমার গ্রোথের জন্য দরকার, ভালো না লাগলেও কষ্ট হইলেও আমি আসলে সেটা করব। এখানে দুইটা জিনিস আছে। একটা হইতেছে যে এই যে ইন্টারেস্ট সুইচের ব্যাপারটা, আর গতকালে আমি ইউটিউবে শর্টসের ভিতরে রোনালদোর একটা ছোট দেখতেছিলাম, সাক্ষাৎকার দেখতেছিলাম। তো ইন্টারেস্ট সুইচের ব্যাপারটা, ইন্টারেস্ট সুইচ করতে দেখবেন মানুষের মজা লাগে। এই মজা লাগার পিছনে একটা কারণ আছে, ডোপামিন। কারণ আমি যখনই নতুন কোনো কিছুর ভিতরে ঢুকি, প্রথম 1 সপ্তাহ সেটা আমাকে খুব হেভি লেভেলের প্লেজার দেয় আর কি, এবং সেইটার কারণে আমি বারবার একবার হইতেছে ওয়েব ডেভেলপমেন্ট শিখি, একবার হয়তো বা গ্রাফিক ডিজাইন শিখি, একবার UI UX শিখি, তারপর জিনিসপত্রের মধ্যে ঢুকি। তো এইটা যে ঘটনাটা ঘটে যে 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পর ওইটা আবার সেই নর্মাল স্টেটে চলে যায়। তো আমরা ওই মধু খুঁজতে থাকি, কিন্তু মধু আসলে কোথাও নাই। মধু ওই যেটা আমি প্রথমে চুজ করছিলাম সেটাই যদি আমি ওভার করতাম, তাহলে ওইটার ভিতরে আমার হয়তো এক্সপার্টিস গ্রো করতো। রোনালদো যেটা আমি খুব ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে গতকাল যে কথাটা বলতেছিল যে রোনালদো হওয়ার রেসিপি অলরেডি ইন্টারনেটে অ্যাভেলেবল, এনিওয়ান ক্যান বি এ ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো লাইফস্টাইল ইন্টারনেটে অ্যাভেলেবল, রোনালদো 3 বেলা কি খাই সেটাও আছে, কিন্তু রোনালদো হওয়া টাফ। এটা একটা রিজন হইতেছে ডিসিপ্লিন। রোনালদো বলতেছে আমার তো প্রত্যেকদিন জিম করতে ভালো লাগে না, আমারও প্রত্যেকদিন জিম করতে ভালো লাগে না, স্টিল আমাকে যাইতে হয়। এবং আমার মাঝে মাঝে এরকম দিন আসে সেদিন আমার খেলতেই মন চায় না, কিন্তু তারপর আমাকে মাঠে যাইতে হয়। এবং এই যে আমি তারপরেও যাই, এই কারণে রোনালদো হয়। এবং অধিকাংশ মানুষ আসলে রোনালদো না হওয়ার একটা বড় কারণ হইতেছে যে ওই যে সে চিন্তা করে যে আই উইল হ্যাভ এ পারফেক্ট মোমেন্ট অর পারফেক্ট টাইম, এবং সেই সময় যে আমি এই কাজটা করবো অন ফাইন মর্নিং। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতেছে সাইকোলজিতে একটা খুব ইন্টারেস্টিং টার্ম আছে, সেটা হচ্ছে ব্রেন আমাদেরকে সবসময় ফিউচারিস্টিক জিনিসপত্রতে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে। আপনি যদি চিন্তা করেন যে আমি কালকে একটা কাজ করবো, তখন দেখবেন যে অনেক ভালো লাগে, কিন্তু আপনি ব্রেনকে বলেন এখনই একটা জিনিস শুরু করতে হয়, ব্রেন বলবে না না এই সমস্যা, শরীর ভালো না, এটা না সেটা না, কালকে কি শরীর ভালো হয়ে যাবে, কালকে যেহেতু মানে আরেকটা জিনিস আসবে আর কি, এই টাইপের একটা ব্যাপার। তো ওই আইএসএসবির কথা বলতেছিলাম। পরে যেটা হইলো ভাই,
আইএসএসবি তে আমি মোটামুটি ধরেন ওখানে যে এক প্রকার একটু হতাশই হইলাম, কারণ হচ্ছে আমি আমার কলেজ লাইফের পরে উদ্ভাসে ভর্তি হয়েছিলাম অ্যাডমিশনের জন্য, কিন্তু আমি একদিনও কোচিং করি নাই, একদিনও ক্লাস করি নাই। কারণ আমার এই ছিল যে আমি আইএসএসবির কোচিং এ মোটামুটি আমি রিজনেবলি ভালো পারফর্ম করতেছিলাম, সো আমি ওখানে আমার হয়ে যাবে, সো আমার একটা জায়গাতেই ফোকাস থাকতে চাই। তো সেটা চিন্তা করে আইএসএসবি তে যাওয়া, এবং আইএসএসবি তে প্রথম দিনে আমি মোটামুটি বাদ পড়ে যাই। খুবই আনফরচুনেট ব্যাপার, সেখানেও আমার দোষ ছিল, কারণ আমি আগের দিন রাতে ঘুমাই নাই, আই ওয়াজ সুপার এক্সাইটেড যে পরের দিন সকালবেলা যেই আমার আলটিমেটলি এটা হয়ে যাবে। অ্যান্ড দেন আমি সকালবেলা যখন আইকিউ এর এক্সাম ছিল তখন আমার কাছে পেন্সিল ছিল না, আমার সামনে আমার ফ্রেন্ডকে আমি বলতেছি যে আমাকে একটা পেন্সিল দে, তখন আমাকে দাঁড় করায় রাখছে। অ্যান্ড দেন আমি মোটামুটি একটু পাজেলড হয়ে গেলাম, অ্যান্ড দেন দেখলাম যে পারা জিনিস আমি পারতেছি না। অ্যান্ড দেন ফাইনালি যেটা হইলো, এসএসবি থেকে বাদ পড়ে আমি মোটামুটি 2 থেকে 3 মাসের মতো সময় অলমোস্ট আমার মনে আছে যে আমি মানে প্রত্যেক দিন মানে বিছনায় কান্নাকাটি করছি, এই টাইপের একটা সিচুয়েশন গেছে। ইট ওয়াজ ভেরি টাফ আর কি, কারণ আমি দেখতেছি প্রথমত যেহেতু নটরডেম কলেজে পড়ছি, আমার বন্ধু বান্ধব সবাই হইতেছে বিভিন্ন ভালো জায়গায় চান্স পেয়ে যাইতেছে, সবার একটা এক্সপেকটেশন ছিল। সো আমি দেখলাম যে আমার আসলে কোথাও কোনো কিছু হইতেছে না, এবং আমি পড়াশোনা থেকেও লম্বা সময় যেহেতু ডিটাচ ছিলাম, 3-4 মাসের বেশি, প্রায় 5 মাসের কাছাকাছি, সো আমি একদম মানে লস্ট একটা সিচুয়েশনের ভিতরে পড়ছি। এবং পরবর্তীতে আমি ফাইন্ড আউট করলাম যে দেশের বাইরে শর্টকাটে কিভাবে যাওয়া যায়। দেন আমি চায়নাতে গেলাম, এবং চায়নাতে যাওয়ার পরে যেটা হচ্ছে যে আপনার ওখানে আমি মোটামুটি 4 দিনের মতো ছিলাম। 4 দিন থাকার পর আমার মনে হলো যে এখানে আমি কোনোভাবেই থাকা সম্ভব না, আমার খুবই সাফোকেটিং লাগতেছিল ওভারঅল জিনিসপত্র, এবং আমি আবার প্রচুর পরিমাণে মানে হোমসিক পারসন, এবং ওই যে বাংলাদেশে থাকা পার্টির লোক আর কি, ঠিক আছে। কারণ মানুষজন, আমার বউ সবসময় চায় যে দেশের বাইরে চলে যায়, এবং আমি প্রত্যেকদিন খুঁজতে থাকি যে দেশের বাইরে কি কি ধরনের সমস্যা আছে, লন্ডনে কত ধরনের সমস্যা আছে, লন্ডনে জিনিসপত্রের কত সো মানে আমি লজিক দাঁড় করাই আর কি, যে হ্যাঁ যেটা চাই সেটাই খুঁজি, মানে বাংলাদেশে যে কত আমরা সুখে আছি বা কত ভালো আছি এটা বোঝানোর চেষ্টা করি, যদিও ওটা কোনোভাবে কখনো উইন করা যায় না আর কি। তো মানে দ্যাট ইজ লাইফ আর কি। তো এরপরে যেটা হচ্ছে যে আমি চায়না থেকে ব্যাক করব, তো তখন আবার আমার বাসায় আমি ফোন দিয়ে বললাম যে আমি করব, বাংলাদেশে ব্যাক করব। আমার আব্বু আম্মু বললো যে দেশে আসলে আমার সাথে কথাবার্তা বলবে না, কারণ আমি অলরেডি তাদেরকে অনেক জ্বালাই ফেলছি ততদিনে, কারণ যেহেতু কোচিং করি নাই, দেন আবার আইএসএসবি গেছি, সেটাও ঠিকঠাক মতো হয় নাই, মানে কত পেইন আর সহ্য করবে আর কি। সো পরবর্তীতে আমি যেটা হইলো যে আমি রাইসুল ভাইকে মেসেজ দিলাম যে ভাই আমি দেশে ব্যাক করতে চাই। তো ভাই বললো ঠিক আছে চলে আসো, সমস্যা নেই। তো দেশে ব্যাক করার পরে আমি আবার যেহেতু আমার একটু ডেভেলপমেন্টে এই রিলেটেড একটু এক্সপিরিয়েন্স ছিল, পরবর্তীতে আমি আপওয়ার্কে কাজ করা স্টার্ট করি। তো আপওয়ার্কে কাজ করার পরে যেটা হইলো যে আপওয়ার্কে ইউজুয়ালি ওই সময় কাজ পাওয়া একটু খুব ডিফিকাল্ট ছিল। তো আমি দেখলাম যে টেকনিক্যাল নলেজ দিয়ে আসলে আপওয়ার্কে কাজ না, মানে ফ্রিল্যান্সিং এ ইউজুয়ালি যেটা হয় কি, মানুষজন ভাবে কি যে আমি একটা টেকনিক্যাল স্কিল শিখবো আর আমি ফ্রিল্যান্সিং করে অনেক হাজার ডলার ইনকাম করব। ওইটা আসলে হয় না। কারণ হইতেছে যে ফ্রিল্যান্সিং এ যে কিন্তু আপনার সেলস আর মার্কেটিং করতে হয়। আপনি এই যে নীলের কথা বলেন, বা আপনি যারা ইন্টারভিউ নিছেন ভাই, তো আপনি দেখবেন যে ফান্ডামেন্টালি যেটা হয় যে আপনি নীলের সাথে কথা বলে বুঝবেন যে এই সুপার এক্সপার্ট ইন সেলস এন্ড মার্কেটিং এন্ড অবভিয়াসলি কমিউনিকেশন। সো ওইটা কিন্তু মেজর রোল প্লে করে, কারণ একটা পারসনকে কনভিন্স করতে হবে আমার সার্ভিসটা নেওয়ার জন্য, এবং এই কাজটা কন্টিনিউয়াসলি করতে হবে। এবং এই জায়গাটাতে আমি দেখলাম যে কাজ পাওয়া তো খুব ডিফিকাল্ট। আমি দেখি যে কাজটা আমি পারবো, কিন্তু আমি কাজ পাই না। দেন আমি ঘাটাঘাটি করতে করতে ইউডেমিতে একটা কোর্স পাইলাম, যেখানে বলে দিল যে আপওয়ার্কের লেটারটা, মানে বিডিং লেটারটা আমি কিভাবে লিখলে আমি কাজ পাইতে পারি। তারপরে দেখলাম যে ভাই এটা তো একটা মানে কাইন্ড অফ একটা ট্রিক্স এর মতো আর কি। তো ওইভাবে আমি যখন দেওয়া শুরু করলাম, আমি দেখলাম যে সব মিলায় 25 দিনের মাথায় আমি আমার প্রথম কাজ পাই, সেটা সম্ভবত $250 বা $350 ছিল, এবং ইউজুয়ালি প্রথম কাজটা এত বড় পাওয়া যায় না আর কি। তো আই ওয়াজ সুপার লাকি আলহামদুলিল্লাহ যে কাজটা পেয়ে যায়, এবং পরবর্তীতে আমি মোটামুটি 3 থেকে 4 মাসের মতো আপওয়ার্কে কাজ করি। তখন আমি মোটামুটি মাসে ধরেন 60-70 হাজার টাকা ইনকাম করতে পারি এখন। এবং যখন কিছু টাকা পয়সা জমে গেল, তা আমি যখন বাংলাদেশে ব্যাক করি, তখন আবার আমি বাসায় বলছি যে আমি প্রাইভেটে পড়বো। তো বলছে যে প্রাইভেটে পড়ানো যাবে না, প্রাইভেটে পড়লে মেডিকেলে পড়তে হবে। তো মেডিকেলে আমার জন্য পড়া আসলে পসিবল না, কারণ জোর করে একটা জিনিস তো আমাকে দিয়ে সম্ভব না। ওইদিকে তো তোমার কখনোই ইন্টারেস্ট ছিল না। সো সেই জায়গাটাতে সম্ভব না। আমার প্রোগ্রামিং ভালো লাগতো, আর ওইদিকে মিলিটারি যেহেতু ডিসিপ্লিন জিনিসপত্র ভালো লাগতো, সেইটা একটা ইন্টারেস্ট ছিল। সো পরবর্তীতে আমি ফাইন্ড আউট করলাম যে নর্থ সাউথে ভর্তি হওয়া যায়, কারণ নর্থ সাউথ তখন মোটামুটি, এখনো নর্থ সাউথ যথেষ্ট নামডাক পরিচিত। সো নর্থ সাউথে আমি পরবর্তীতে ভর্তি হইলাম কম্পিউটার সায়েন্সে, এবং তখন আবার আমি ফ্রিল্যান্সিং কিছুটা বন্ধ করে দিই, যেহেতু আমার ওই রাতের বেলা কাজ করে দিনের বেলা একটু ডিফিকাল্ট হয়ে যেত। আর ফ্রিল্যান্সিং এ আমার যেটা আর একটা মেজর চ্যালেঞ্জ ছিল, যেটা আরো অনেকের জন্য হয়,
যারা কন্টিনিউয়াসলি নতুন নতুন কাজ করতে চায় তাদের জন্য আবার ফ্রিল্যান্সিং এ যে একটু ক্রিটিক্যাল হয়, কারণ ফ্রিল্যান্সিং এ যে ঘটনাটা ঘটে যে আপনি যেই কাজটা ভালো পারেন সেইটাই ওভার এন্ড ওভার আপনাকে আসতে থাকে, তার মানে নতুন জিনিসপত্র এক্সপ্লোর করার পসিবিলিটি অনেকখানি কম। ধরেন আপনি একটা সফটওয়্যার কোম্পানিতে যখন কাজ করবেন, আপনি কিছুদিন মনে হলো যে আচ্ছা ঠিক আছে আপনি হয়তো বা পিএসপি লারাভেলে কাজ করতেছেন, কিছুদিন পর আপনার মনে হলো আচ্ছা ঠিক আছে মার্ন স্ট্যাকটা, জাভাস্ক্রিপ্টটা, রিঅ্যাক্টটা তো এখন খুব পপুলার, একটু নিজে কাজ করে দেখি, সো আপনি মুভ করতে পারবেন। কিন্তু আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ইউজুয়ালি যেটা হয়, পিএসপি লারাভেলে কাজ করে আপনি হয়তো 100টা রিভিউ পেয়ে গেছেন, আপনি রিঅ্যাক্টের কাজে যখন অ্যাপ্লাই করবেন তখন ও কিন্তু কানেক্ট করবে, ভাই তুমি তো পিএসপি লারাভেলের লোক, তুমি তো এটা তোমাকে মানে ওই জায়গাটা একটু ধরেন ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয় আর কি। দেন এগেন এখন বর্তমান সময় হয়তো বা একটু ডিফারেন্ট হইতে পারে আর কি। তো পরবর্তীতে যেটা হইলো যে আমি ফ্রিল্যান্সিং থেকে কিছুটা ই করলাম, এবং কারণ আমার ওই রিপিটেটিভ কাজকর্ম খুব বেশি এটা পছন্দ হতো না, আমাকে কন্টিনিউয়াসলি হয়তো বা নতুন কোনো একটা এক্সপিরিয়েন্স পাইতে হবে বা এক্সাইটমেন্ট যদি হয় সেটা আমার জন্য খুবই ভালো হতো। এবং পরবর্তীতে আমি দেশে তো ব্যাক করলাম, নর্সতে ভর্তি হইলাম, কিন্তু এই ক্লাসরুমে যে আমি ধরেন পড়াশোনা করতে খুব বেশি একটা মানে কমফোর্টেবল ফিল করতাম না আর কি। আমার মনে হতো যে আমি প্র্যাকটিক্যালি কাজ করব, একটা অফিসে যাবো এবং হ্যান্ডসন, হ্যাঁ, সো ব্র্যান্ড স্টেশনে কাজ করা আমার বহুদিনের স্বপ্ন ছিল। তো রাইসুল ভাইয়ের সাথে আমার পরিচয় 2016 সালে, সেটা ফেসবুকে জাস্ট একটা ছোট মেসেজের মাধ্যমে, উনিও যেহেতু আমার কলেজের বড় ভাই এনডিসির, তো সেই সূত্রেই ফাইন্ড আউট করা। এবং পরবর্তীতে আমি ব্রেন স্টেশনের এটাতে যেটা হলো, আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া আমি ব্রেন স্টেশনে কাজ করতে চাই, ইন্টার্নশিপ করতে চাই। তো ভাইয়া বললো যে ইন্টার্নশিপ করতে চাও, কিন্তু স্টুডেন্ট তো আমরা হায়ার করি না আর কি ইউজুয়ালি। তো আমি পরবর্তীতে ইসে গেলাম, ভাইয়ের সাথে দেখা করলাম, দেখা করার পর ভাই আমাকে ছোট একটা কাজ দিল। তো কাজটা একটু কমপ্লিকেটেড ছিল আর কি আমার জন্য ওই সময়, মানে আমার জন্য কমপ্লিকেটেড ছিল। আমি যেহেতু মাত্র তখন পাইথনের অটোমেশনের একটা কাজ ছিল, এবং ওই কাজটা করতে আমার মোটামুটি 3.5 দিনের মতো সময় লাগে। 3.5 দিনে আমি ধরেন এট ম্যাক্স 4 থেকে 4.5 ঘন্টা পার ডে হয়তো বা ঘুমাইছি, খাওয়া দাওয়া এগুলো, এবং বাকিটা সময় আমি ল্যাপটপের উপরেই ছিলাম, যেটা আমাকে সামহাউ সলভ করতে হবে। এবং 3.5 দিনের দিন যখন আমার এটা সলভ হয়ে গেল, তখন আমি রাইসুল ভাইকে ফোন দিলাম। ভাই বললো যে আজকে তো একটা মিটিং আছে, তুমি কালকে আসো। তা আমি বললাম না ভাই, আমাকে আজকেই আসতে হবে, সো আজকে না আসলে আমার হবে না। তো গেলাম, তারপর ভাই মিটিং শেষ করার পর আমরা সন্ধ্যার দিকে বসলাম, এবং সন্ধ্যার দিকে বসার পরে ভাইয়া পুরোপুরি বললো যে আচ্ছা ঠিক আছে, এটা তো হয়েছে আর কি। তো অ্যাপ্রিশিয়েট করলো। তো আমি বললাম যে ভাই আমি তো কাজ করবো, আমি তো ইন্টার্নশিপ করবো, আমি তো পারি, হ্যাঁ থ্যাংক ইউ দিয়ে তো আমার আসলে হবে না আরকি। তো এরপর বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি 1 তারিখে শুরু করো। তো ওইটা সম্ভবত মার্চ মাসের 18 তারিখ ছিল। আমি বললাম না ভাই 1 তারিখে শুরু করার জন্য আমি কালকে থেকে আসবো। তো কাইন্ড অফ আমি মেন স্টেশনে জোর করে ঢুকছি, এই টাইপের একটা জিনিস ছিল আরকি। তো পরবর্তীতে ব্রেন স্টেশনে ঢুকলাম, ডেভেলপার হিসেবে মোটামুটি আরো 3-4 মাসের মতো কাজ করি। এন্ড ব্রেন স্টেশনে যাওয়ার পর আমি প্রথম আবিষ্কার করলাম যে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট নামে একটা জিনিস আছে, যেটা আমার একটু কথাবার্তা বলতে ভালো লাগে, এবং আমার একটু বিজনেস করার প্রতি বা একটা লার্জ টিম কিভাবে টেকনোলজি টিম কাজ করা যায় সেটা আমাকে খুবই এক্সাইটেড করে। বিশেষ করে একটা প্রোডাক্ট বা একটা প্রজেক্ট হয়তো বা স্ক্র্যাচ থেকে চিন্তা করে এবং একটা টেকনোলজি টিম সবাই একসাথে বসে কাজ করব, ওইটা আমাকে খুবই মানে একটা ভালো আলাদা রকম ভালো লাগা কাজ করে। তো এর পরবর্তীতে আমি ছোট 1-2টা প্রজেক্ট স্টার্ট করি, এন্ড দেন ব্রেন স্টেশনে আমি মোটামুটি বেশ বড় কিছু প্রজেক্টে কাজ করার সুযোগ হয় প্রজেক্ট ম্যানেজার হিসেবে। এন্ড দেন 2022-এ আপনার যখন আমি ব্রেন স্টেশনে, তখন আবার যেটা হইলো যে ব্রেন স্টেশনের চিফ অপারেটিং অফিসার ফেরদৌস ভাই আমাকে বললো যে রাকিব, তোমার কথা অনেক শুনছি রাইসুল ভাইয়ের কাছ থেকে, তো আমার কিছু স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ আছে, সেগুলো লিড করার জন্য তুমি আমার সাথে কাজ করতে চাও কিনা। তো তখন আমি চিন্তা করলাম যে একটা লার্জ অর্গানাইজেশন কিভাবে চলে, এটা যদি আমি আরো কাছ থেকে দেখতে পারি, এটা তো আমার জন্য খুবই এক্সাইটিং একটা অপরচুনিটি হবে। তো আমি তখন স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওনার সাথে কাজ করা স্টার্ট করি। তখন ব্রেন স্টেশনের দুবাই অপারেশন, দেন আপনার জাপানে এটা যে সেলস, মার্কেটিং, হায়ারিং এবং ওই মার্কেট অ্যানালাইসিস করা বা ওখানে কি ধরনের কাজ আমরা করতে পারি, এটা ছাড়া বাহারাইনে আমরা একটা প্রজেক্টে কাজ করছিলাম। সো এই মার্কেট এক্সপানশনের কাজগুলা এবং এট দ্য সেম টাইম অর্গানাইজেশনের ভিতরে এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কি ধরনের ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে, বা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস নিয়ে আমরা কাজ করছি, যে কিভাবে খুব ইফেক্টিভ একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস করা যায় যেটাতে প্রফিটেবল প্রজেক্ট কমপ্লিট করা যায় আর কি। সো এগুলো নিয়ে রাসেল ভাইয়ের সাথে খুব ক্লোজলি কাজ করা হয়েছে। এন্ড দেন ফাস্ট ফরওয়ার্ড যেটা হলো যে 2023-এর আমি মে মাসে আমি প্রোগ্রামিং হিরোতে ফুল টাইম জয়েন করি। তো এর ভিতরে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমি কিন্তু প্রোগ্রামিং হিরোতে 2020 সাল থেকেই কাজ করি, কিন্তু মোটামুটি আমি 3 বছরের মতো সময় 2টা জব করতাম ফুল টাইম, কারণ আমার ব্রেন স্টেশনের কাজ সন্ধ্যা 7টা-8টায় শেষ হয়ে যেত। এর পরবর্তীতে আমি প্রোগ্রামিং হিরো জিনিসপত্র নিয়ে বসতাম, এবং পরবর্তীতে আবার শুক্র শনিবার
এই উইকেন্ডে আমার ধরেন পুরো সময় যাইতো প্রোগ্রামিং হিরো টিমের সাথে বসতাম, কার কোনটা কি ধরনের হায়ারিং এটা সেটা ইন্টারভিউ নেওয়া থেকে শুরু করে। তখন আমি প্রোগ্রামিং হিরোর ইন্টারভিউ নিতাম যে হায়ারিং। এখন আল্লাহর মতে ইন্টারভিউ আমাকে নিতে হয় না। এখন ইন্টারভিউ হচ্ছে আমাদের যে টিমে হায়ারিং হয় ওরা প্রসেস করে, আর ফাইনাল রাউন্ডের একটা ইন্টারভিউ হয়, সেটা ঝঙ্কার ভাই নেয়। মাঝে মাঝে ঝঙ্কার ভাই ফাঁকি দিলে তখন আমাকে নিতে হয় আর কি। ঠিক আছে, ঝঙ্কার ভাইয়ের সাথে তোমার পরিচয় কেন? ঝঙ্কার ভাইয়ের সাথে পরিচয় এটা একটা খুব, ঝঙ্কার ভাই যেহেতু আমার কলেজের না এই কারণে ঝঙ্কার ভাইয়ের সাথে পরিচয় তো খুবই ইন্টারেস্টিং আর কি। মানে কলেজে বড় ভাই, বা এই জন্য আমি সবসময় বলি যে যেই জায়গাতে পড়তেছে, আমাকে যদি কেউ এখন বলে যে তোমাকে যদি আমি আবার কলেজ লাইফে ফেরত নিয়ে যাই তুমি কি করতে চাও, তো আমার অ্যান্সার হইতেছে যে কলেজ লাইফে ফেরত নিয়ে গেলে আমি খুব কষ্ট করে আইদার বুয়েট কুয়েট রুয়েট এই টাইপের কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আমি চান্স পাইতে চাই। তারপর পড়াশোনা করবো কি করবো না সেটা ডিফারেন্ট স্টোরি। কারণ যখন আমি একটা ইনস্টিটিউশনে ভর্তি হই আই উইল বি পার্ট অফ এ লার্জ নেটওয়ার্ক আর কি। কারণ ওই কমিউনিটিটা আমাকে অনেকখানি হেল্প করে আর কি সামনের দিকে আগায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এবং এমন না যে আমি তার কাছে হেল্প চাইলে হেল্প পাবো, হেল্প মানে নিতে হইলে আমার নিজেকেও রেডি থাকতে হয়, বা আমি নিজেও একটা ভ্যালু নিয়ে তার কাছে যাইতে হয় যে ভাই আমি এই জিনিসটা করতে পারি, বা আমার এই একটা স্কিল আছে সেটা দিয়ে আমি এরকম সামনে আগানো পসিবল। তো ঝঙ্কার ভাইয়ের ক্ষেত্রে যেটা হলো, ঝঙ্কার ভাই বই যেহেতু সবাই পড়ে, আমিও পড়তাম প্রোগ্রামিং এর বই, উনি তো খুব চমৎকার বই লিখে। তো 2017 সেলফ হেল্প বইও লেখা শুরু করছে রিসেন্ট টাইমে ওস্তাদ। তো সে এই যে রিসেন্টলি বই লিখছে, তার এটা কাইন্ড অফ তার পার্সোনাল বায়োপিকের মতোই যে বইটা লিখছে আর কি। তো এটা রকমারিতে আছে। তো এরপরে যেটা হইলো যে ঝঙ্কার ভাই 2017 সালে দেশে আসে এবং উনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আসে। তো তখন আমি নর্থ সাউথে পড়ি। তো তখন আমি আপনার যেটা করলাম, আমি বসুন্ধরার ভিতরেই থাকতাম। আমি দেখলাম ঝঙ্কার ভাই একটা ছবি পোস্ট করছে যে উনি নর্থ সাউথে আসছে। তো আমি গেছি, যাওয়ার পরে ওইটা নর্থ সাউথের এসিএম ক্লাব, এসিএম যে আইসিপিসি বলে, সো এসিএম এর একটা চ্যাপ্টার ওখানে আছে নর্থ সাউথে, তো তাদের অ্যারেঞ্জ করা একটা সেশন ছিল। তো ঝঙ্কার ভাই যেহেতু গেস্ট, উনি তো সামনের সারিতে বসছে, তো আমি ভাবছি যে আজকে আমি ঝঙ্কার ভাইয়ের সাথে কথা বলবো, কারণ উনি তো দেশে থাকেন না ইউজুয়ালি, তো সম্ভব না। তো তার আগে সম্ভবত ওনার কোনো একটা বই রিলিজ হয়েছিল, যে বইটা আমি মাত্র পড়া শেষ করছি, এরকম একটা জিনিস। তো এরপরে যেটা হইলো যে আমি সামনের সারির দিকে আগাইতে গেলাম, আমাকে ভলেন্টিয়ার বললো যে ভাই সামনে তো যাওয়া যাবে না, আপনি এদিকে বসেন আর কি কোথাও। তা আমি জাস্ট ইনস্ট্যান্ট এটা আমার মাথায় আসছে, আল্লাহর রহমত। আমি বললাম যে ঝঙ্কার সাথে তো আমার কথা হয়েছে, উনি আমাকে সামনে যাইতে বলছে। এখন ঝঙ্কার সাথে তো আমার এটা কখনো কথা হয়নি। তো তখন এবং আমি খুব কনফিডেন্টলি বলছি যে ঝঙ্কার সাথে আমার কথা হয়েছে, আমাকে যাইতে বলছে। তো বলছে আচ্ছা ঠিক আছে যান। তখন তো আর মানে এটা তো আর ভ্যালিডেট করতে কেউ যাবে না আর কি, যে আমার সাথে কথা হয়েছে কি হয় না আর কি। এরপরে আমি যে দেখি যে ভাইয়ের পাশে সিট ফাঁকা আছে, আমি যে বসে আমি সালাম দিয়ে আমি মনে করে বলতেছি যে ভাইয়া আপনি তো খুব চমৎকার বই লিখেন, মানে এই এত ন্যাচারাল ওয়েতে আপনি কিভাবে লিখেন, প্রোগ্রামিং এর কনসেপ্ট এইভাবে, মানে এটা তো খুবই আনইউজুয়াল, এটা আপনার মাথা থেকে কোথা থেকে আসলো? এরপরে উনি বলতেছে যে এটা কি এই লিখি আর কি, মানে আমি তো এরকমই কথাবার্তা বলি, এইভাবে আসলে বইটা চলে আসছে আর কি এরকম। তো এর পরবর্তীতে যেটা হইলো যে ওই ইমিডিয়েট আগে যে বইটা আমি পড়ছি সেইটার বেশ কিছু পার্ট নিয়ে আমি ওর সাথে কথা বলা শুরু করলাম। ভাই আপনি এই যে এক্সাম্পলটা দেখাইছেন, এক্সাম্পলটা তো এইভাবে দেখাইতে পারতেন, এবং এটা আমার কাছে মনে হয় যে আপনি একটু ডিফারেন্ট ওয়েতে দেখাইলে ভালো হতো। দেন ওনার সাথে আমার ওই সময় কিন্তু আধা ঘন্টা কথা, এবং মজার ব্যাপার হইতেছে তখন কিন্তু আমার ফ্যাকাল্টি মেম্বাররাও সামনে বসা, মানে ওই প্রথম সারিতে। উনি দেখতেছে যে ঝঙ্কার ভাইয়ের সাথে আমি কথা বলে যাইতেছি, অনর্গল, কথা তো থামতেছে না। তো খুব ন্যাচারালি মানুষজন ভাবছে যে আমাদের মনে হয় পূর্ব পরিচয় আছে, এবং ঝঙ্কার ভাই ইজ কাইন্ড এনাফ যে কোনো কারণ ছাড়াই উনি আমার সাথে কনভারসেশন চালাই গেছে। হ্যাঁ, মানে খুবই ন্যাচারাল। হ্যাঁ, উনি খুবই ন্যাচারাল আর কি। তো এরপরে যেটা হইলো যে উনি স্টেজে উঠলো, কথা বললো, আমি কিন্তু তখনও সামনে বসা আমার টিচারদের সাথে আর কি। এখন এরপরে উনি কথা বলা শেষ হয়ে যাওয়ার পরে দেখলাম যে সবাই ছবি টবি তুলতেছে। তো আমি চিন্তা করছি যে ছবি আমিও একটা তুলবো, সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু ভাইয়ের সাথে আমার কথা তো শেষ হয় না, আমার কথাটা চালাই যাইতে হবে। তো পরে আমি ঝঙ্কার ভাইরে, সবাই ছবি টবি তোলা শেষ হয়ে যাওয়ার পর ঝঙ্কার ভাই চলে যাবে এরকম একটা সময়। তো আমি তো ভাইয়ের পিস ঘুরতেছি। আমি বললাম যে ভাই আপনি এখন কই যাবেন? তো ভাই বলতেছে এখন আমি ড্যাফোডিলে যাবো, ড্যাফোডিলের ধানমন্ডি ক্যাম্পাসে যাবো, ওখানে একটা সেশন আছে। তা আমি বললাম ভাই আমি তো আপনার সাথে যাবো। মানে আমার ইউজুয়ালি যেটা হয়েছে যে আমি কারোর সাথে দেখা করতে চাই, আমি দেখা যায় যে যেচে পড়ে ইসে। এখন আমি চিন্তা করছি যে ভাইয়া যদি রিজেক্ট করে করবে, আর যদি যাই তাহলে তো এটা পুরোটাই লাভ। তো ভাই বলছে তুমি যাবা, তোমার কি কাজ কাম নাই? আমি বললাম যে ভাইয়া না সমস্যা নেই, আমি যাবো এখন। তো এরপর আমরা সিএনজিতে উঠলাম, এবং ওই 1 ঘন্টা আমার মনে হয় সিএনজিতে আমার মুখ বন্ধ রাখি নাই আমি ধরেন প্রোগ্রামিং এটা সেটা যত বিজনেস আইডিয়া এই সেই কোনটা কি ভালো লাগে সব কিছু ওনার সাথে কথাবার্তা বলছি। বলার পরে
এরপর আমরা ফাইনালি ধানমন্ডি যে পৌঁছালাম, পৌঁছানোর পরে আমরা যেটা হইলো যে ওখানেও ভাইয়া কথাটা বললো। তারপর আমি তখনও কিন্তু বসে আছি ওনার সাথে সাথে। এরপরে আমি ভাইয়ের সাথে ওই সেশনের পরও কিছুক্ষণ কথা হইলো। উনি আমাকে বললো যে তুমি আমাকে মেসেজ দিও, মেসেঞ্জারে, ফেসবুকে মেসেজ দিও। তো আমি সাথে সাথে ভাইয়াকে মেসেজ দিলাম, ভাইয়ের সাথে কানেক্টেড হইলাম। বললো যে আমি ইউএসএ ব্যাক করে তোমার সাথে কথা আছে। তো উনি ব্যাক করছে। ব্যাক করার পরে আমি সম্ভবত ওনাকে মেসেজ দিছিলাম। তো পরে ওনার সাথে আমি বসলাম। এরপরে যেটা হলো যে এভরি আদার মান্থ, মানে অলমোস্ট প্রত্যেক মাসে আমরা একবার করে অনলাইনে বসতাম, বিভিন্ন জিনিসপত্র নিয়ে কথা টথা হইতো, এই প্রোগ্রামিং বিজনেস এটা সেটা। এবং ততদিনে ওনার সাথে আমার পরিচয় হয়েছে 2017 সালে। ততদিনে আমি আবার 2018-তে মেনস্ট্রুয়েশনে জয়েন করছি। এর মধ্যে আবার উনি 2017 পরে একটা বা দুইটা বই লিখছে, ওই বইতে আমি ভলান্টিয়ার হিসেবে কাজ করছি। মানে ওই বইয়ের প্রুফ রিডিং করা, এক্সাম্পল গুলো প্রপারলি দেওয়া আছে কিনা বা পড়ে ঠিকঠাক ফিডব্যাক দেওয়া। তো ওইগুলাতে আমি মোটামুটি কাজ করতাম ওনার সাথে। এর পরবর্তীতে যেটা হইলো, এবং এই জায়গাতে একটা ফ্যাক্ট আছে, মানুষজন যেটা হয় কি যে কাজকামকে অনেক ছোট করে দেখে আর কি, ভাবে যে আমার এই বইয়ের প্রুফ রিড করতে দিছে, আমি এটা করব, মানে এটা তো আমার সাথে যায় না, আমি তো কোড করব। আমার যেটা ধারণা যে আমি ওই সময় যদি ইগনোর করতাম, মানে হয় কি একটা পার্সনের সাথে কিন্তু ছোট ছোট কাজ দিয়ে তার সাথে ট্রাস্ট কানেকশন, মানে রিলেশনটা কিন্তু এস্টাবলিশ হয়। আমি যদি ওই সময় বলি না ভাইয়া আপনি এই বই পড়তে দিচ্ছেন, আমি তো ভাইয়া এইসবের মধ্যে নাই আর কি, ঠিক আছে, সো মানে কাজকে ছোট করা আর কি, তাছাড়া কোনো কিছু না। এখন শুরুতেই তো মানুষ বড় দায়িত্ব আমাকে দিবে না ভাই, আমার তার সাথে পরিচয় আছে কোনো। তো এরপরে 2018-তে আমি মেনস্ট্রুয়েশনে জয়েন করলাম। জয়েন করার পরে আগস্ট বা জুলাই মাসের দিকে, মেনস্ট্রুয়েশনে জয়েন করছি এপ্রিল মাসে, আর ঝঙ্কর ভাই আমাকে আগস্ট বা জুলাই মাসের দিকে আমাকে বললো যে রাকিব, আমরা একটা খুলতে চাই, এডটেক কোম্পানি খুলতে, এডটেক না তখন প্রোগ্রামিং শেখার একটা প্ল্যাটফর্ম খুলতে চাই, কিন্তু জিনিসটা আমরা এমন করব যে এইটা ধরো ট্রেডিশনাল কোনো ট্রেনিং ইনস্টিটিউশনের মতো হবে না, এখানে পার্সোনালাইজ লার্নিং হবে, প্রত্যেকটা মানুষের শেখার ধরন আলাদা, সেই রকম ভাবে তাকে শেখানো হবে এবং পরবর্তীতে তাকে একটা জব পর্যন্ত বা ইন্টার্নশিপ পর্যন্ত আমরা কিভাবে নিয়ে যেতে পারি, এরকম একটা জিনিস চিন্তা করতেছি। তোমার কাছে কি মনে হয় যে তুমি যেহেতু অলরেডি সফটওয়্যার কোম্পানিতে কাজ করতেছো, ওভারঅল মার্কেটের কি অবস্থা মনে করতেছো? ওনার সাথে আমার টুকটাক কথা হইতেছে। এরপর উনি আমাকে বললো যে রাকিব তাহলে তুমি এটাতে জয়েন করো। তখন আমি ভাইয়া এবং ওনার আরেকজন ফ্রেন্ড ছিল বুয়েটের, তো তিনি কাইন্ড অফ আমাদের ইনভেস্টর টাইপের, এবং আমি আর ভাইয়া মিলে শুরু করতেছি এরকম একটা জিনিস। তো পরবর্তীতে আমাকে বললো তাহলে তুমি মার্কেট স্টাডি করে দেখো যে আমরা কি রিলেটেড কোর্স বা কি নিয়ে আসতে পারি। পরে আমার মনে আছে যে আমি 25 দিনের মতো মোটামুটি ধরেন মার্কেট স্টাডি করা, কোনটা কি করা যাবে এটা। তো 25 দিনের পরে যে আমি আবার ঝঙ্কা ভাইকে বললাম, ইউজুয়ালি আমার যেটা হয় ওই যে হাফ হার্টেডলি আমি কাজ করতে পারি না। আমি ভাইকে বললাম যে ভাই আমার জন্য তো একটু কষ্ট হয়ে যেতেছে, কারণ আমি তখন মেনস্ট্রুয়েশনে মাত্র ডেভেলপার হিসেবে জয়েন করছি, আমাকে তো অনেক জিনিসপত্র শিখতে হয়, আমি ওইটা শিখেই তো কুল পাই না, তা বিজনেসের জিনিসপত্র আমি কখন করবো, এটা তো আসলে ডিফিকাল্ট। তো পরে আমি ভাইকে বললাম যে ভাইয়া আমার তো আসলে সম্ভব হইতেছে না দুইটা একসাথে মেনটেন করা। তো তখন ভাই বললো যে মেনস্ট্রুয়েশনে তুমি এখন কত টাকা বেতন পাও? তা আমি বললাম যে তখন আমি মেনস্ট্রুয়েশনে 25,000 টাকা বেতন পাই। তা বলতেছে ঠিক আছে আমি এটা তোমাকে মাসে দেওয়ার ব্যবস্থা করতেছি, তুমি চাকরি ছেড়ে দাও। আমি বললাম ভাই আমি মেনস্ট্রুয়েশনে কাজ করা এটা আমার একটা স্বপ্নের মতো ছিল, আমি রাইসুল ভাইয়ের সাথে কাজ করবো, আর এখন আমি চাকরি কিভাবে ছাড়ি, এটা তো সম্ভব না আমার পক্ষে। বলতেছে না এটা আমার মনে হয় যে তুমি এক্সপেরিমেন্টটা করো, তুমি এটা তোমার জন্য খুব ভালো হবে, তুমি এটা করে দেখো আর কি। তা আমি বললাম যে না ভাই আমার আসলে শিখতে হবে, আমি এখনই আসতে চাইতেছি না আর কি। তো এর পরবর্তীতে যেটা হলো যে আমি মেনস্ট্রুয়েশনে কন্টিনিউ করলাম, কিন্তু ভাইয়ার কিছু ভলান্টিয়ার গ্রুপ বা এই যে আমাদের সাথে আমাদের প্রোগ্রামিং হিরোতে ম্যানেজমেন্ট টিমে বেসিক্যালি আমাদের 3 জন আর কি আমরা বলি, বা পার্টনার বলি, যেটা যে ঝঙ্কার ভাই, রাসেল এবং আমি। তো রাসেল ভাই হইতেছে তখন আবার ওই ঝঙ্কার সাথে ওইভাবে, ওই ঝঙ্কা ভাই তো অনেকেই ভলান্টিয়ার ফ্যান ফলোয়ার ছিল, ওখান থেকে রাসেল ভাই এটার মধ্যে কানেক্টেড ছিল। তো রাসেল ভাই ছিল, আরো 1-2 জন ডেভেলপার এবং ফুল টাইম একজন ডেভেলপার ভাই হায়ার করে প্রোগ্রামিং হিরোর প্রথম আসলে জার্নি স্টার্ট হয়। প্রথম আমাদের একটা মোবাইল অ্যাপ দিয়ে স্টার্ট হয়, এবং ওই প্রত্যেক মাসে উনি বিভিন্ন আপডেট আমাকে দিত, রাকিব এটা হইতেছে, এটা হইতেছে, ঠিকঠাক আছে কিনা এটা সেটা। তো ওই মোবাইল অ্যাপটা এখনো আমাদের আছে প্লে স্টোরে, আল্লাহর রহমতে ওইটা এখন 2 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে। ওখানে আপনার মান্থলি অলমোস্ট অ্যারাউন্ড 70 to 80K আপনার অ্যাক্টিভ ইউজার থাকে, এবং ওটা কাইন্ড অফ প্রিমিয়াম মডেলে, এবং ওইটার কিন্তু মেজরিটি ইউজার বেস, অলমোস্ট মোর দ্যান 70% ইউজার বেস কিন্তু ইউএস এর, এবং ওটা আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট ফোকাস করে আমরা ইনিশিয়ালি কিন্তু স্টার্ট করছিলাম। এন্ড দেন 2020-তে ঝঙ্কা ভাই আবার দেশে ব্যাক করলো। ঝঙ্কা ভাই দেশে ব্যাক করার পরে আমাকে বললো যে রাসেল ভাইয়ের সাথে একটা মিটিং সেট করো। তো ভাইয়ের সাথে মিটিং সেট করলাম, তারপরে উনি মেনস্ট্রুয়েশনে গেল। মেনস্ট্রুয়েশনে যাওয়ার পরে
আপনার আমরা কথা বললাম। তো ঝঙ্কার ভাই এবার বলতেছে যে রাকিব প্রত্যেক বছর একটা করে বই লিখি, এবার আর বই লিখবো না, এবার একটা বাংলায় কোর্স চালু করবো। কারণ ওই ইন্টারন্যাশনাল অ্যাপ দিয়ে তখন আমাদের অনেক রেভিনিউ বা টাকা পয়সা আসতো না এরকম। এখন আল্লাহর মতো ওইটাতে একটা রিজনেবল রেভিনিউ আসে, ওইটাতে আমাদের একটা সেপারেট টিম কাজ করে এবং ওইটা মানে প্রফিটেবল আর কি। সো যেটা হয়েছে যে আপনার আমরা প্রোগ্রামিং হিরোর এই বাংলাদেশ অপারেশন আমরা যেটা বলতেছি সেটা 2020-তে স্টার্ট হইলো। তো স্টার্ট যখন হয়েছে তখন আমি তো রেজিস্ট্রেশনে কাজ করি। তো তখন আমাকে ভাই বলছে যে তুমি চলে আসো কি আছে জীবনে একটু এক্সপেরিমেন্ট করো। তো ততদিন আমি বেঞ্চ স্টেশনে মোটামুটি ধরেন বেশ ভালো টাকা পয়সা বেতন পাই। আমি চিন্তা করতেছি ঝঙ্কর ভাই এখানে গেলে এই বেতন ভাই এত দিবে না, সো এখন যাবো না আর কি। তো মানে কমফোর্টেবল হয়ে গেলে যেই সমস্যা হয় আর কি, কারণ বেঞ্চ স্টেশন তো তখন বড় কোম্পানি, খুব ন্যাচারালি অনেক বেনিফিট এটা সেটা বিভিন্ন জিনিসপত্র পাই। তো এর পরবর্তীতে যেটা হইলো প্রথম ব্যাচ লঞ্চ করা হইলো প্রোগ্রামিং হিরোতে। সো প্রোগ্রামিং হিরোতে কোর্সটা ভাই যেভাবে আমরা শুরু থেকে চালানোর চেষ্টা করছি যে এটা 8-10টা কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউশনের মতো হবে না। আমাদের শুরু থেকে ফিলোসফি ছিল যে ইট উইল বি ক্যারিয়ার ট্রান্সফরমেশন জার্নি। সো ক্যারিয়ার ট্রান্সফরমেশন বলতে আমরা যে জিনিসটা বোঝানোর সবসময় চেষ্টা করি যে মানুষজন লাইফে অনেক কিছু শিখতে চায়, যে এটা শিখবো সেটা শিখবো, কিন্তু শেখার জন্য একটা ডিসিপ্লিন প্রয়োজন হয়। সেই ডিসিপ্লিনটা আমরা যেন তার লাইফে এনে দিতে পারি এবং সেটার মাধ্যমে সে যদি ডেভেলপার হয়ে যায় তাহলে ভালো, আর ডেভেলপার যদি নাও হইতে পারে তাহলে ডিফারেন্ট একটা ক্যারিয়ার লাইনে তার ওই একটা মোমেন্টাম তৈরি হবে। কারণ ইউজুয়ালি যেটা হয় যে শুরুর দিকে জার্নিটা একটু টাফ হয়। যেমন আপনি কোনো একটা হ্যাবিট ফর্ম করতে চান, প্রথম 3 দিন আসলে চোখ বুঝে করা উচিত, পরের 7 দিন হয়তো একটু কষ্ট নষ্ট করা উচিত, অ্যান্ড দেন 30 দিন যদি কোনোভাবে করে ফেলা যায় তখন কিন্তু এটা আপনার সলিড হয়ে যায় এবং এটা তখন আপনার অবচেতন মনে চলে যায়। তো তখন এটা আপনি চাইলেও নিজে ছাড়তে পারবেন না আর কি, কারণ তখন ব্রেন অটোমেটিক্যালি ফোর্স করে যে এটা এখন করতে হবে, এই টাইপের একটা জিনিস। তো এই জায়গাটাতে পরবর্তীতে যেটা হইলো যে আমরা এই ক্যারিয়ার ট্রান্সফরমেশন নিয়ে কাজ করবো এরকম একটা জিনিস, এবং ওই যে পার্সোনালাইজ লার্নিং, যে মানুষের ধরন অনুযায়ী, এবং আমরা শুধু ভিডিও প্রডিউস করতে চাই না, কারণ ভিডিও প্রডিউস করে সাস্টেন করাটা ইট উড বি ভেরি ভেরি ডিফিকাল্ট আর কি। তো পরে তখন আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্রথম এটা যাত্রা শুরু হয় এবং ওখানে প্রথম আমাদের কোর্সে কন্টেন্ট রিলিজ দেওয়ার পরে যেটা হইলো যে ওই সাইট কিছুদিন পর বন্ধ হয়ে যেত। এরপরে আমাকে ঝঙ্কর ভাই বললো যে রাকিব এরকম একটা সমস্যা তো হইতেছে। তো তখন টিমও খুবই ছোট, 6-7 জন বা ম্যাক্সিমাম 10 জনের মতো কাজ করে, তাও সবাই ফুল টাইম না। তখন আমাদের 900 স্টুডেন্ট প্রথম ব্যাচে ভর্তি হয়েছে। তো বলতেছে যে এরকম সিচুয়েশন, এখন কি করা যায় তুমি একটু দেখো। আমি দেখে বললাম যে ভাই এটা দিয়ে তো আসলে সম্ভব না, আমাদের কাস্টমার ওয়েবসাইটের দিকে যাইতে হবে, কারণ আমরা যে ওইতে চিন্তা করতেছি ওইটা এই ওয়ার্ডপ্রেস দিয়ে কাস্টমাইজ করা ইট উড বি ভেরি ভেরি টাফ। তারপরে আমরা একজন ডেভেলপার ছিল, আরো 1-2 জন ডেভেলপার নিয়ে আমরা প্রথমে একটা টিম ফর্ম করলাম। তো তখন আমাদের সাথে রেজা ভাই ছিল এবং রাসেল, মানে আমাদের যে এখনই। তো আমার ইনিশিয়ালি প্রোগ্রামিং হিরোতে কাজ ছিল যে এদের দুজনকে মেন্টরিং করা, প্রোডাক্ট কিভাবে বানাইতে হয় সেটা শেখানো আর কি। তো এইভাবে আমার প্রোগ্রামিং হিরোতে কাইন্ড অফ ঢোকা আর কি, কাজ করা। তো তখন আমি যেটা হইলো যে আপনার ওই যেটা বললাম যে সন্ধ্যার পরে কাজ করতাম আর উইকেন্ডে কাজ করতাম। এরপরে ঝঙ্কা ভাই কিন্তু আমাকে ডেকে নিয়ে গেছিল প্রোডাক্টে কাজ করার জন্য। এরপরে আমাদের হায়ারিং করা লাগবে। তো ঝঙ্কা ভাই বলে রাকিব হায়ারিং তো করতে হবে, কি করা যায়, এটার প্রসেসটা কি বা এটা। তো আলটিমেটলি ওই যে ঝঙ্কর ভাই আমাকে যদি 2018-তে ব্রেন স্টেশন থেকে নিয়ে চলে আসতো তাহলে আমার কাছে মনে হইলো যে একটা জিনিস মিসিং হতো, কারণ ব্রেন স্টেশনে থাকার কারণে অবশ্যই আমি রাসেল ভাইয়ের সাথে খুব ক্লোজলি কাজ করার কারণে ফেজুস ভাইয়ের সাথে অনেক কিছু শিখতে পারছি। ওই লার্নিংটা টু বি ভেরি অনেস্ট ভাই এখন অনেক হেল্প করে, কারণ আমি অনেকগুলো জিনিস তো ফার্স্ট হ্যান্ড দেখে আসছি যে একটা অর্গানাইজেশনে কি ধরনের চ্যালেঞ্জ হয় বা কিভাবে সেগুলোকে ওভারকাম করা যায় আর কি। সো ওইটা আমার কাছে মনে হয় খুবই প্রয়োজন। এবং অধিকাংশ সময় আমাদের এই যে একটা ফ্যাশন বা ট্রেন্ড যেটাই বলি স্টার্ট আপ করা বা যেটা, এটা ভালো, মানে এটাকে আমি কোনোভাবেই নেগেটিভলি দেখতে চাই না। তবে এটা করার আগে আমি সবসময় সাজেস্ট করি যে কোনো একটা ছোটখাটো কোম্পানি হইলে একটু কাজ করে নিজে একটা এক্সপেরিয়েন্স নেওয়া। যেটা মানে দূরে থেকে রাসেল ভাইকে যতটুকু দেখেছি ভাই অনেক কিন্তু গ্রোথ ওরিয়েন্টেড, সো ওই একটা এনভায়রনমেন্টে কাজ করার এক্সপেরিয়েন্সটা কিন্তু মানে রিয়েলি ভ্যালুয়েবল। রাইট, ওইটা আমার জন্য খুবই ধরেন ভালো একটা জিনিস ছিল। এবং স্টিল নাও আমি যেটা বলতেছিলাম যে আমার লাইফে আমার আব্বা আম্মা আমাকে কলেজ লাইফ পর্যন্ত নিয়ে আসছে এবং পরবর্তীতে আমাকে এত দূর পর্যন্ত অবশ্যই অনেক সাকসেসফুল হয়ে গেছি ভাই, এরকম কোনো কিছু না। বাট যতটুকু আসছি এটার আসলে একমাত্র ক্রেডিট যদি আমাকে দিতে হয় তাহলে রাইসুল ভাইকে দিতে হবে। আমার বউ আমাকে বলে যে রাইসুল ভাই দেশে তোমার আর একটা আব্বার মতো আর কি, এরকম একটা জিনিস। কারণ আমি যখন যে কোনো সমস্যা, মানে লাইফের যত সমস্যা
আমি ভাইয়ের কাছে যে ধরেন অকপটে মন খুলে বলতে পারি যে এটা হয়েছে, এটা হয়েছে, আমি আর ভালো লাগতেছে না, এটা করব না, এই কাজ করব না, এই প্রজেক্টে কাজ করব না। মানে এরকমও হয়েছে যে আমি ধরেন একটা প্রজেক্টে, খুব ক্রিটিক্যাল প্রজেক্টে কাজ করতেছি, যে বছর হয়ে গেছে, এখন আর আমার এটা ভালো লাগতেছে না। আমি ওনাকে যে বলছি ভাই আমি এটাতে কাজ করবো না, উনি বলছে আচ্ছা ঠিক আছে দেখতেছি, দাঁড়াও। মানে ওনাকে আমি লাইফে অনেক প্যারা দিছি, মানে অনেক প্যারা দিছি। এবং স্টিল নাও আমি কিন্তু প্রত্যেক মাসে আমার একটা শিডিউল করা আছে, প্রত্যেক মাসে শেষ রবিবার, আজকে রবিবার ছিল, আজকে উনি তো ফ্রান্সে আছে, ওনার সাথে বসা হয়নি, আজকে সকালেও কথা হয়েছে, তো উনি ব্যাক করলে ইনশাল্লাহ আবার বসবো। তো প্রত্যেক মাসে এই রবিবারের দিন আমি ওনার সাথে বসি এবং টানা 3-4 ঘন্টা ধরে এই পুরো মাস জুড়ে আমার লাইফে কি কি ঘটছে, কি হয়েছে না হয়েছে, বিভিন্ন জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলি। এবং মানে কোনো একটা মেন্টর থাকা আসলে খুবই খুবই প্রয়োজন, যে ধরেন ক্রিটিক্যাল মোমেন্টে গাইডেন্স দিতে পারে বা হেল্প করতে পারে যে কোন জিনিসটা ভালো হয়। কারণ নিজে তো সব ডিসিশন আসলে নেওয়া ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। সো যে কেউ বিজনেসে আসতে চাইলে বা অর্গানাইজেশন চালানোর জিনিসটাতে আমি বলি যে কোনো একটা জায়গাতে একটু কাজ করে যদি এক্সপিরিয়েন্স নেওয়া যায়, তখন আসলে পরবর্তীতে বিজনেসে যে সাস্টেন করাটা অনেকখানি, তখন ওই ফ্রাস্ট্রেশনটা আসে না। বিজনেসে যে ফার্স্ট ফ্রাস্ট্রেশন যেটা হয় যে মানুষ এরকম কেন, মানুষ তো এরকম হওয়ার কথা ছিল না, আমি তো আসছি ব্যবসা করতে, ভাই এসে কি মানুষ সামলাবো? কিন্তু আসলে মানুষ নিয়েই তো আলটিমেটলি বিজনেস বা একটা অর্গানাইজেশন চলে আর কি। তো এর পরবর্তীতে আপনার যেটা হইলো যে জঙ্গবার সাথে ওই এইচআর এর জিনিসপত্র শুরু করলাম, তারপরে প্রমোশন কিভাবে হবে, হায়ার করা, এটা সেটা, মানে তারপর আমি দেখলাম যে আমি সব কিছুর মধ্যে ঢুকে গেছি। এই অপারেশনাল যত জিনিসপত্র হয় সবকিছু আমার কাছে চলে আসে, কারণ জঙ্গবের তো একটা মেজর ফোকাস থাকে কন্টেন্ট বানানোর জায়গাতে। বাট একটা অর্গানাইজেশন শুধু তো কন্টেন্ট বানানো না, কন্টিনিউয়াসলি পেরোল থেকে শুরু করে কি হবে, কার স্যালারি কবে বাড়বে, কি হবে, স্টিল নাও আমাদের অর্গানাইজেশনে কিন্তু পারফরমেন্স ইভ্যালুয়েশন লাস্ট রাউন্ডটা, মানে স্যালারি কি হবে না হবে, এটা আমি ম্যানেজ করি। এবং আমাদের 132 জনে একজন মাত্র এইচআর পার্সন কাজ করে, ও আর মানে ওই অপারেশনাল জিনিসপত্রগুলো দেখে, আর ওই যত ধরনের ওর সাথে আমি প্রত্যেক সপ্তাহে এবং রেগুলার কানেক্টেড থাকি, কি হইতেছে না হইতেছে, তো ও পুরো জিনিসটা দেখা যায় যে ম্যানেজ করার চেষ্টা করে। এবং ও খুবই যথেষ্ট, মানে একটু প্যারাও খাই, বাট ও জিনিসটা এনজয় করে, কারণ 132 জন মানুষের জন্য একজন এইচআর অনেক সময় ইটস ভেরি ডিফিকাল্ট আর কি। বাট আমরা দেখছি যে আমাদের ট্রেডিশনাল এইচআর এর অত বেশি কাজকাম যেহেতু নাই, পুরো টিম যেহেতু রিমোটলি কাজ করে, সো খুব বেশি একটা চ্যালেঞ্জ হয় না। সো প্রোগ্রামিং হিরোতে এইভাবে ধরেন আমার যাত্রা শুরু হলো। এবং প্রোগ্রামিং হিরোর কোর্সটা যেভাবে চলে যে আপনি চাইলে যখন মন চাই তখন ভর্তি হতে পারবেন না, নির্দিষ্ট ভর্তি হওয়ার সময় আছে। সেটা আমাদের বছরে 2টা ব্যাচ চলে, একটা জানুয়ারি মাসে আর একটা জুলাই মাসে। তো জানুয়ারি মাসের ব্যাচটার জন্য আপনার অ্যাডমিশন নিতে হবে ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে 24 তারিখ, 15 দিন সময়। আর জুলাই মাসের জন্য জুন মাসের 10 তারিখ থেকে 15 তারিখ, এই 10 তারিখ থেকে 24 তারিখ, এই 15 দিনের ভিতরে আপনাকে ভর্তি হয়ে ফেলতে হবে। পরবর্তীতে প্রত্যেক দিন একটা করে রাতে মডিউল রিলিজ হয়, একটা মডিউলের ভিতরে 8টা থেকে 10টা ভিডিও থাকে। সেই ভিডিও আপনাকে আজকের ভিডিও আজকে না দেখলে আপনি পরের দিনের কন্টেন্ট লক হয়ে থাকে, আনলক হয় না। আচ্ছা, সো ইউজুয়ালি এর থেকে যে বড় সমস্যা, এটা ওই নেটফ্লিক্স এর মতো বানাই ফেলে। আজকে এই এপিসোড একটু দেখি, ওই এপিসোড থেকে একটু এটা এই করে খাবলা খাবলা করে আসলে শেখাটা হয় না। কারণ ইউটিউবে কিন্তু অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, কিন্তু তারপরেও কিন্তু ইউটিউব থেকে মানুষ শিখতে না পারার একটা বড় কারণ হইতেছে হেফাজত। সেও হইতেছে আপনার ভিডিও দেখে, পাশে আরেকটা ফিজিক্সের ভিডিও দেখতেছে হয়তো বা ইন্ডিয়ান কোনো একটা চ্যানেলে, তার কাছে মনে হচ্ছে না রাতুল ভাই মনে হয় ভালো বুঝায় না, আমাকে ওই ভিডিওটাই দেখতে হবে। আমি দেখছি যে আমি নিজেও একটা সময় এরকম ভিডিও দেখছি, কিন্তু দেখে আমি দেখছি যে ওই ভিডিওর ভিতরে ম্যাক্সিমাম 20-30% থাকে ডিফারেন্স, 70% জিনিস সেম। সো আমি ওইটার কারণে পরবর্তীতে দেখা যায় একটা টপিকে 10টা ভিডিও দেখে আমি অলরেডি টায়ার্ড, তখন আর আমার কোনো কিছু ভালো লাগে না করতে, এন্ড দেন ওইটা ওখানেই শেষ, যে ভাই প্রোগ্রামিং শেখাতে অনেক প্যারা। সত্যি আসলে। তো এর পরবর্তীতে যেটা হইলো ভাই, ওই আমরা প্রত্যেকদিন কন্টেন্ট রিলিজ হয়, এবং রিলিজ হওয়ার পরে আপনাকে ডেইলি 3 টাইমস লাইভ সাপোর্ট সেশন থাকে, যেখানে আপনার লাইভে একজন ইনস্ট্রাক্টর বসে থাকে গুগল মিটের ভিতরে। আপনি যে আপনার প্রবলেমটা বলবেন, কারণ প্রোগ্রামিং শেখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার কারোর সাথে একটু কনভারসেশন করতে হয়, কারণ পদে পদে আপনি বিভিন্ন জায়গায় বাধা পাবেন, ইন্টারনেট থেকে খুঁজে বের করা পসিবল, কিন্তু আপনি হিউম্যান কোন একটা পার্সনের সাথে যখন কথা বলবেন গাইডেন্সটা বেটার। এবং তখন ওই মানুষের সাথে, এবং আরো একটা বড় প্রবলেম হচ্ছে যে সাউথ এশিয়ার রিজনে তো ভাই ছোটবেলা থেকে আমরা কোচিং সেন্টারে পড়ে বড় হয়েছি, এটা তো হবে না। যেমন আমি ইউনিভার্সিটিতে ওঠার পরে আমি ক্লাসরুমে জিনিসপত্র বুঝতাম না, কারণ আমার হাই স্কুল লাইফ পর্যন্ত আমার বাসায় 4টা থেকে 5টা টিচার থাকতো সবসময়। তো আমি এখন আমার আব্বা আম্মাকে সবসময় হ্যাবিচুয়েটেড, আমি মানে ইউনিভার্সিটিতে ক্লাসরুমে বসে আমার মনে হতো যে আমার মন তো ক্লাসরুমে নাই, আমি অন্য জায়গায়, কারণ আমি জানি যে বাসায় যে মনে হয় আমাকে কেউ একজন পড়াবে। সো এই যে একটা গাইডেন্সের যে একটা ব্যাপার, তো ওইটা এই কারণে আমরা সবসময় যেটা করি যে একটা হিউম্যান ইন্টারাকশন প্রয়োজন, এবং এভরি 8 to 10 days there is a লাইভ ক্লাস। এবং প্রোগ্রামিং হিরোতে যে কন্টেন্টগুলো রিলিজ হয় প্রত্যেক ব্যাচের কন্টেন্ট কিন্তু ইউনিক ভাই,
আমরা 60-70% ভিডিও প্রত্যেকবার আমরা রি-রেকর্ড করি। আমরা যদি সেম কন্টেন্ট দিতে থাকি তাহলে তো ধরেন কোম্পানি প্রফিটেবলও অনেক ভালো হয়, আমাদের কষ্ট অনেকখানি কমে, কিন্তু আমরা প্রত্যেক ব্যাচের জন্য ইউনিক ওয়েতে 60-70%। কিছু ভিডিও আছে যেগুলো সবসময় চেঞ্জ হয় না, আর আমরা যেগুলো শেখাই টেকনোলজি ও ডেভেলপমেন্টে যেটা শেখায়, মান স্ট্যাক শেখাই, সেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে থাকে। সো আমরা একদম লেটেস্ট জিনিসটা দিয়ে যেন শেখানো যায় সেটাতে আমরা সবসময় মানে ফোকাস করার চেষ্টা করি। এবং পরবর্তীতে যেটা হয় যে এই 6 মাসের জার্নি আপনাকে প্রত্যেক মাসে একটা বা দুইটা করে এক্সাম থাকে। এক্সাম মিন্স হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকে। সেই অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু আমাদের ইনস্ট্রাক্টররা ম্যানুয়ালি চেক করে উদ্ভাসের মতো খাতা দেখে মার্ক দেওয়ার মতো মার্ক দেয় এবং নোট দিয়ে দেয় যে ভাই তোমার এখানে কিন্তু সমস্যা আছে। সো এই কারণে অনেক বেশি পার্সোনালাইজড। হ্যাঁ, মানে এবং পার্সোনালাইজড এর যেই লেভেলটাতে আমরা ইনশাআল্লাহ 2024 এর শেষে যাইতে চাই সেটা হচ্ছে, ধরেন আমি একজন এভারেজ গ্রেডের স্টুডেন্ট, একটা ক্লাসরুমে যারা থাকে সবাই তো আসলে তুখোড় ব্যাচের ভিতরে যায় না, তুখোড় ব্যাচের ভিতরে যায় যারা হইতেছে বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্ট। তো এই কারণে আমরা সিস্টেমটাকে এইভাবে ডিজাইন করতেছি, ও যখন ওর অ্যাসাইনমেন্টে ভালো মার্ক পাবে তখন ওকে আরো কঠিন প্রবলেম নেক্সট লেভেলে দেওয়া হবে। তো আমরা যারা আসলে ভালো করতেছে তাদেরকে যেন প্রপার চ্যালেঞ্জ করতে পারি, আর যে অ্যাভারেজ ভাবে যাইতেছে তার কোর্সের কারিকুলামটা ওইভাবেই সিস্টেম অটোমেটিক্যালি ডিসাইড করে দিবে বেসড অন হিজ এক্সাম রেজাল্ট। তবে এন্ড অফ দ্য ডে সবার কাছে সব কন্টেন্টের অ্যাক্সেস থাকবে। মানে আমরা এখন মানে ফার্স্ট লেভেল হিসেবে যেটা করি, যেই স্টুডেন্টটা অনেক ভালো রেজাল্ট করে, দিনের কন্টেন্ট দিনে দেখা শেষ করে, সে কিছু বোনাস মডিউল পায়, ওইটাকে আমরা সামনের দিকে আগে নিই। তবে এই বোনাস মডিউল আবার পরবর্তীতে যখন 6 মাসের কোর্স শেষ হয়ে যাবে তখন হয়তো বা সবাই পেয়ে যাবে, হ্যাঁ अवेलेबल পাবে। সো আলটিমেটলি কেউ মিস আউট করতেছে না, বাট জার্নিটাতে হচ্ছে এটা কিউরেট করাটা একটা ব্যালেন্সের একটা ব্যাপার আছে, যাতে করে আসলে সবাই তো একদম টপ ডেভেলপার হবে না, এবং সবাইকে যদি আমি জোর করে টপ ডেভেলপার বানাতে চাই তাহলে আসলে খুব ডিফিকাল্ট হবে। এই জন্য পার্সোনালাইজড ওয়েতে যেন আমরা যাইতে পারি। এবং প্রোগ্রামিং হিরোতে আমরা আরেকটা কাজ যেটা করি, এই যে লাইভ সাপোর্ট সেশন ছাড়াও প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা করে একটা প্রাইভেট ফেসবুক গ্রুপ থাকে। সেখানে আপনি যখন কোনো একটা কোশ্চেন বা কোনো একটা প্রবলেম যখন সাবমিট করেন, ইউজুয়ালি টিম 3 ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়ার কথা, কিন্তু আমরা ক্ষেত্র বিশেষে দেখি যে 30 মিনিটসের ভিতরে আমরা দিয়ে ফেলতে পারি। মজার ব্যাপার হচ্ছে, আমি সবসময় একটা জিনিস বলি যে প্রোগ্রামিং অপারেশন 18/7 চলে, সপ্তাহে 7 দিন, দিনে 18 ঘন্টা। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের টিম এবং আমি সবসময়, যেমন আমি যখন ব্রেন স্টেশন থেকে চলে আসবো, আমাকে রাসেল ভাই একটা জিনিস জিজ্ঞাসা করছিল যে প্রোগ্রামিং হিরোতে কেন যাইতেছো, তা আমি প্রথমেই যে জিনিসটা বলছি যে ভাই দ্য টিম, কারণ প্রোগ্রামিং হিরোর সবচেয়ে বড় স্ট্রেংথ হইতেছে তার টিম। যে ওয়েতে ওরা আমাদের অর্গানাইজেশনের ফিলোসফিটা বা আমরা যেই কাজটা আসলে করতে চাই বা আমাদের মিশন বা ভিশনের সাথে টোটালি অ্যালাইন্ড, এবং ওরা নিজেরা রাস্তা বের করে ফেলে। যেমন আমি রিসেন্টলি জানতে পারলাম যে আমাদের ইনস্ট্রাক্টরদের ভিতরে একটা হুজুর গ্রুপ আছে। হুজুর গ্রুপ মিনস হচ্ছে তারা যেহেতু এবং একজন আছে সে কিন্তু মুফতি, তো সে ওই লাইন থেকে সে নিজে কিন্তু আমাদের কোর্স কমপ্লিট করছে, করে টপ স্টুডেন্ট ছিল, সেখান থেকে সে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করে এখন আমাদের সাথে। তো ওরা যেহেতু ভোরবেলা ফজরের ওয়াক্তে নামাজ পড়তে উঠে, ওরা যেটা করে ফজরের নামাজ শেষ করে ওরা ওই সময় যত কোশ্চেন এই যে রাতের ভিতরে, আবার কিছু আছে রাত জাগা পার্টি, এরা শোনেন মানে আমাদের সবাই ডেইলি 8 থেকে 9 ঘন্টা কাজ করে, কিন্তু ফিক্স না যে 9টা 5টা, ওইভাবে তারা শিডিউল করে নেয় যে আমি এই সময় কাজ করবো, এটা ম্যানেজার মেনটেন করে যে কে কোন সময় কাজ করে। সবসময় কেউ না কেউ থাকে, আর ওই রাতে মাঝে হয়তো বা 4-5 ঘন্টা থাকে না, কিন্তু ভোরবেলা উঠে আবার সমানে ধরেন রিপ্লাই গুলো যাইতে থাকে যে এই জিনিসপত্র। তো এইটার মাধ্যমে দেখা যায়, এবং এই পুরো সাপোর্ট সিস্টেমটা এটা আমরা 6 মাসের মতো দেই। তবে আমাদের একটা ফিলোসফি আছে এরকম যে স্টুডেন্ট যদি চেষ্টা করতে থাকে ভাইয়া, তাইলে তাকে আমরা সাপোর্ট ধরেন আজীবন দিতে ইন্টারেস্টেড। কেউ যদি লেগে থাকে যে না আমি শিখতে চাচ্ছি বা আমি মানে এটা ডিজার্ভ করে, সো ওই জায়গাতে আমরা কখনো কার্পণ্য করি না। এবং 6 মাসের কোর্স যখন শেখা শেষ হয়ে যায়, পরবর্তীতে আমরা টপ স্টুডেন্টদেরকে নিয়ে একটা জব প্লেসমেন্টে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। সেখানে সে রেজুমিটা কিভাবে তৈরি করবে, মক ইন্টারভিউ দেওয়া। সো এইটা যখন করা হয় তখন ওরা আসলে রিয়েল ওয়ার্ল্ড সম্পর্কে একটা ভালো ধারণা থাকে। এবং আমরা সবসময় যেটা আমাদের মাথার ভিতরে ছিল যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সবার জন্য কাজ করা ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ সেলস মার্কেটিং জানতে হবে, তো ওইটা তো সবাই পারবে না। কিন্তু প্রফেশনাল জবে ইনফ্যাক্ট বাংলাদেশের সফটওয়্যার কোম্পানি অনেক সময় লোকজন পায় না। সেই জায়গাটাতে আমরা দেখছি যে বিগত 4 বছরের মতো সময় আমাদের প্রায় 3800-এর মতো স্টুডেন্ট আমাদের লোকালি ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানিতে জব বা ইন্টার্নশিপ পাইছে। আমরা সবসময় ওই ফ্রেশারদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করি, যারা একদম ফ্রেশার। সো সেখানে জুনিয়র ডেভেলপার আর ইন্টার্নশিপ, এই দুটোতে মেইনলি আসলে এরাই তো স্ট্রাগল করে। হ্যাঁ, এরাই স্ট্রাগল বিকজ অলরেডি যে কয়েক বছর জব করে ফেলছে তার জন্য হচ্ছে হয়তো জব সুইচ করা বা নতুন জিনিসপত্র শেখা খুব বেশি এটা ডিফিকাল্ট কোনো কিছু না।
সো ওই জায়গাটাতে আমরা ফোকাস করার চেষ্টা করি, এবং সেখানে এরকমও হয়েছে যে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে এসে মোটামুটি রিজনেবলি ভালো করে। এবং কন্ডিশন একটাই, যেমন আমাদের আপনি প্রোগ্রামিং হিরোর কোনো জায়গাতে কোনো ধরনের ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো কিছু দেখবেন না, আমরা কোনো ধরনের এই অ্যাডভার্টাইজমেন্ট করি না। সো আমাদের ফিলোসফিটা হইতেছে এরকম যে স্টুডেন্টরা আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন জায়গা থেকে সে আমাদের সম্পর্কে জানে, অ্যান্ড দেন সে কোর্সের ভিতরে ঢুকে। এবং আমরা সবসময় বলি যে ভাই ডেইলি যদি তুমি 6 থেকে 7 ঘন্টা টাইম দিতে না পারো তাহলে তুমি কোর্সে ভর্তি হয় না, কারণ আলটিমেটলি তুমিও টাইম দিবে না, আমার কোর্স কমপ্লিশন রেটও লো হয়ে যাবে, তখন আমারও খারাপ লাগবে, তোমারও খারাপ লাগবে। সো এটা খুবই লস সিচুয়েশন। ঘুরে কিন্তু এই ব্যাপারটা চলে আসছে, হাফ হার্টেড ট্রাই করো না, করলে ফুল ট্রাই করো। মানে ডেইলি যদি 6 থেকে 7 ঘন্টা, এটা ভাই শুধু প্রোগ্রামিং না, কেউ যদি ফটোগ্রাফি স্কিলের পিছনে 6 থেকে 7 ঘন্টা দেয়, সে মানে বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ ফটোগ্রাফার হয়ে যাইতে বাধ্য 1 থেকে 1.5 বছরের মধ্যে। এবং আমরা প্রোগ্রামিং এ যে জিনিসটা, রাইসুল ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল, ভাইয়ের সাথে একদিন কথায় কথা এটা আসছে যে কেউ যদি একজন ভালো ডেভেলপার হইতে চায় বা প্রোগ্রামার হইতে চায়, সে তার মিনিমাম 1000 ঘন্টা প্রোগ্রামিং এ টাইম ইনভেস্ট, 1000 ঘন্টা কোড করতে হবে ডিরেক্টলি হাতে কলমে। 1000 ঘন্টা কোড করতে হইলে আপনাকে 1.5 বছরের মতো সময় ডেইলি 5 থেকে 6 ঘন্টা টাইম দিতে হবে, তবে শুক্র শনিবার আপনি বন্ধ নিতে পারেন আর কি। সো তার মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতেছে, কেউ যদি মনে করে যে না আমি 1.5 বছরের মধ্যে ডেভেলপার হবো না, আমি 4 বছরের হবো, তাহলে 1 ঘন্টা করে করবে ডেইলি। মানে যে যতটুকু সময় দিবে, তবে শেখার জার্নিটা অনেক লম্বা করলে অনেক বেশি প্রবলেম, কারণ হইতেছে সেই জায়গাটাতে ওই ফোকাসটা ধরে রাখা যায়। ওরা জব প্লেসমেন্ট পর্যন্ত যাবে, এবং জব প্লেসমেন্টে যে ওরা যদি একটা প্রফেশনাল জবের ভিতরে ঢুকতে পারে, তখন এটা ওর ক্যারিয়ারের জন্য রিজনেবলি ভালো হয়, এবং কোর্সের কন্টেন্টের অ্যাক্সেস ওর কাছে লাইফ টাইম থাকে। কিন্তু এই সাপোর্ট বা যেগুলো, এগুলা 6 মাসের জন্য বা এরকম একটা সময় পর্যন্ত থাকে। এবং আমরা দেখছি যে আসলেই স্টুডেন্টরা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে এসেও, নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসলে তো অবশ্যই 8 থেকে 10 ঘন্টা টাইম দিতে হবে। এখন ভাই একটা ডিফারেন্ট ক্যারিয়ার ফিল্ড থেকে আসলে তো একটু পরিশ্রম করতেই হবে, এবং এটা যদি 1 থেকে 1.5 বছর পর্যন্ত করার পরে একটা ভালো ক্যারিয়ারে যাওয়া যায়, এবং সফটওয়্যার কোম্পানিগুলোতে 5 বছরের মতো সময় কেউ যদি অ্যাভারেজ লেভেলে ভালো করে কাজ করতে পারে, লাখ টাকার উপরে বেতন পাওয়া পসিবল বাংলাদেশে বসে। সো তার মানে এরকম একটা বিউটিফুল ক্যারিয়ার যদি কেউ চায়, এবং শুরুতে যদি 1 থেকে 1.5 বছর একটু পরিশ্রম করতে হয়, আমি এটাতে আসলে খুব বেশি লসের কোনো কিছু দেখি না। এবং আমি রিসেন্ট টাইমে এটাও রাইসুল ভাইয়ের সাথে কথা বলতে যে একটা জিনিস আসছে, যে এক্সপেরিয়েন্স গ্র্যাজুয়েট একটা কনসেপ্ট আর কি। এক্সপেরিয়েন্স গ্র্যাজুয়েট মিন্স হইতেছে, আমরা ইউজুয়ালি যেটা হয় যে হ্যাঁ বলেন না। বুঝতে পারছি এক্সপেরিয়েন্স গ্র্যাজুয়েট মানে ভাইয়ের সাথে মোটামুটি এটা নিয়ে কথা হয়েছিল, মানে কনসেপ্টটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে, যে গ্র্যাজুয়েট হবে ইয়ারে না, বা হচ্ছে আমরা যেরকম ক্লাস 1 ক্লাস 2 এরকম বলি, এইভাবে না, তার যতটুকু হচ্ছে এখানে টাইম দেওয়া দরকার এবং যা যা শেখা দরকার ওইটা যদি সে শিখে ফেলে, ওই টাইমটুকু যদি সে দিয়ে ফেলে, সে গ্র্যাজুয়েট। সো এক্সপেরিয়েন্স গ্র্যাজুয়েটের ব্যাপারটা এরকম যে আপনি ইউনিভার্সিটিতে যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হইতেছেন, তখন ইউজুয়ালি যেটা হয় যে স্কুল কলেজে একটা বাইন্ডিংস এর মধ্যে থাকে, এন্ড বান্দা গুরু হঠাৎ করে ছাড়া পাইছে, প্রথম যে ফার্স্ট ইয়ারটা আছে সে এনজয় করবে, কোনো সমস্যা নেই। কিন্তু সেকেন্ড ইয়ারে ওঠার পরপরই তার আসলে চিন্তা ভাবনা করা দরকার। এটা শুধু সিএসসি ডিপার্টমেন্টের জন্য না, সব ডিপার্টমেন্টের জন্য, যে আমি বিসিএস দিব নাকি সরকারি চাকরি করবো, নাকি আমি কোন ফিল্ডে যাব, নাকি আমি এমএনসি তে কাজ করবো। সব জায়গায় আসলে আমার কাছে মনে হয় রিজনেবলি ভালো, যদি মানুষের ক্ষতি করে না থাকে। সব প্রফেশনই ভালো, মানে সৎ যদি কোনো কাজ হয়, যে কোনো কিছু করা আসলে পছন্দ, সেখান থেকে টাকা পয়সা ইনকাম করা আমার কাছে মনে হয় সম্ভব। তো সেই জায়গাটাতে তার কাছে হয়তোবা সে চারদিকে ঘাটাঘাটি করলে বা তার নিজের স্ট্রেংথের দিকে যদি দেখে, সে দেখবে যে 3টা বা 4টা জিনিস তার কাছে হয়তো ভালো লাগে, এবং কোনটা ভালো লাগে বা আমি কোনটা করবো এখানে যদি কনফিউশন থাকে, সেটার খুব ভালো একটা রুল আছে। সেটা হচ্ছে সে যে ইউনিভার্সিটিতে পড়ে, ফর এক্সাম্পল সে বুয়েটে পড়ে, তাইলে তার এখন খুঁজে বের করা দরকার যে বুয়েটে সে যে ডিপার্টমেন্টে পড়তেছে, আমি ধরে নিলাম সিএসসি তে পড়ে, তাইলে সিএসসি তে পড়লে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, এটা খুব ন্যাচারাল একটা জিনিস। তাহলে সে লিঙ্কডইনের ভিতরে যে খোঁজার চেষ্টা করবে যে বুয়েটে পড়ছে বাংলাদেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ার কারা আছে, কোন কোন কোম্পানিতে আছে, তাদের সাথে সেই বড় ভাইদের সাথে দেখা করা, বা তার কাছ থেকে জানা যে ভাই আপনি এই কোম্পানিতে জবটা কিভাবে পাইলেন, বা আপনি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় কি প্রবলেম সলভিং করছেন, নাকি পার্টিকুলার কোনো একটা ল্যাঙ্গুয়েজে কাজ করছেন, বা কিভাবে পুরো প্রসেসটা হলো। মোস্ট অফ দ্য টাইম যেটা হয় যে আমরা কথা বলি না কারোর সাথে, কারোর কাছ থেকে হেল্প চাই না। হেল্প না চাওয়াটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় বোকামি ছাড়া আসলে কোনো কিছু না। এবং হেল্প চাইলে আমাদের ওই যে একটা যে হ্যাঁ আমি যদি রাতুল ভাইয়ের কাছে এটা জিজ্ঞেস করি, ভাইয়া বলবে কি তুমি এটা জানো না, মানে ভাই জানতে নাই পারি, মানে আমি তো সব জানবো ব্যাপারটা এরকম না আর কি। সো যার যে জায়গাটা ইন্টারেস্ট, সে সেটাতে হয়তো অনেক ভালো জানে, কিন্তু এটার বাইরেও তো জীবন চলতে গেলে আর অনেক জিনিসপত্র জানার প্রয়োজন হয়। তো সেই জায়গাটাতে বড় ভাইয়ের কাছ থেকে হেল্প নিয়ে সে দেখবে যে যার কোনটা ভালো লাগে, 3টা-4টা জিনিসের মধ্যে একটা করে জিনিস ধরে সে 6 মাসের মতো সময় ধরে সে চেষ্টা করে দেখবে, সে শেখার চেষ্টা করবে। এবং 6 মাসে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা করে সময় দিতে হবে।
এবং এই ওয়েতে সে প্রথম 6 মাস শিখবে, পরবর্তী 6 মাস সে চেষ্টা করবে এই যা শিখছে সেটাকে সে কিভাবে সেল করতে পারে। সেল করে টাকা হলেও হয়তো বা পাইতেও পারে, নাও পাইতে পারে। ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় কিন্তু সবার একটু টাকা পয়সাটা নিড থাকে। এখন সবাই হয়তো বা টিউশন করাতে পারে না, সবার টিউশন করার ক্যাপাসিটিও হয়তো বা থাকে না। সেই জায়গাটাতে সে যদি এরকম একটা স্কিল ডেভেলপ করতে পারে যেটা সে সেল করতে পারবে, তাহলে কিন্তু সে ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে, এবং আমরা ইউজুয়ালি সবচেয়ে হতাশাজনক ব্যাপার যে 4 বছর পড়াশোনা করার পরে চিন্তা করি পড়াশোনা কেন করছি। আর এর চেয়ে হতাশাজনক জিনিস আসলে আর কিছু হইতে পারে না। আমার যেটা ধারণা ভাই, যে 4 বছর এত কষ্ট করে পড়ে, এত প্যারা নেয়, তারপরে সে বুঝে উঠতে পারে না যে কেন পড়লাম, এটার কাজ কি। তো ভাই পড়ার আগে তো চিন্তা করা দরকার যে আমি কেন পড়বো। তো এটা যদি সে একটু আগে থেকে চিন্তা করে, এবং ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় কিন্তু সবচেয়ে বেশি এক্সপেরিমেন্ট করা যায়। বিজনেস করতে মন চাইলে বিজনেস করবে, যদি করতে মন চায়, তার মনে হয় যে সে ডেভেলপার UI UX এ গেলে, মানে যে যেটা ভালো লাগে। সো তাইলে তার মানে ইউনিভার্সিটি থাকা অবস্থায় কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বাসা থেকে এক্সপেকটেশন থাকে না। কিছু কিছু মানুষের হয়তো বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হয় ফ্যামিলিতে, বাট ওই সংখ্যাটা কম। মেজরিটি পিপলের কিন্তু বাসার সাপোর্টের প্রয়োজন। কিন্তু যেই দিন থেকে তার গ্রাজুয়েশন শেষ হয়ে গেছে, সেই দিন থেকে কিন্তু সে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল সিচুয়েশন, কারণ বাসার প্রেশার, বন্ধু বান্ধবের প্রেশার, তো সব মিলে কিন্তু সেটা কমপ্লিকেটেড সিচুয়েশনে পড়ে যায়। এবং ওইটা কাইন্ড অফ এরকম যে আমি যুদ্ধের ময়দানে বসে যুদ্ধের প্রিপারেশন নিব আর কি, যে এখন আমি কিভাবে যুদ্ধটা করবো। তো এ তো কমপ্লিকেটেড জিনিস আর কি। এই কারণে সেকেন্ড ইয়ারে বসে সে যদি একটু চিন্তা ভাবনা করে, বড় ভাইদের সাথে কথা বলে, কি অবস্থা, দিন দুনিয়ার খবর জানতে হবে, তো কোথায় কি চলতেছে, আমি যেটা সাবজেক্টে পড়তেছি এই সাবজেক্ট নিয়ে কোথায় কি কাজ হচ্ছে সেটা সম্পর্কে আমার এনাফ নলেজ থাকা দরকার। এন্ড দেন আমি ডিসাইড করব, এই যে বললাম যে 6 মাস শিখলাম, 6 মাস আমি এটা সেল করার, এন্ড দেন পরবর্তী মানে 1 বছর পর আমি এটা চিন্তা করবো যে এটা আমি কোথাও পার্ট টাইম কাজ করতে পারি কিনা। পার্ট টাইম কাজ করা কিন্তু পসিবল, বিশেষ করে কম্পিউটার সায়েন্সে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পার্ট টাইম কাজ করা সবচেয়ে পসিবল। আমি হয়তো বা বাংলা বা ইংলিশ একটা সাবজেক্টে পড়ি ন্যাশনাল ইউনিভার্সিটিতে, কিন্তু আমি স্কিল ডেভেলপমেন্ট করছি 1 বছর ধরে। সে কিন্তু চাইলেই সে পার্ট টাইম কাজ করতে পারে, বা সে রিমোটলি কোনো একটা জায়গাতে জব বা ইন্টার্নশিপ করা পসিবল, এবং সেটা করা পসিবল শুধুমাত্র কিন্তু বড় ভাইদের মাধ্যমে। কারণ র্যান্ডম একটা জবে অ্যাপ্লাই করলে কিন্তু সেখান থেকে আপনি জব পাওয়ার পসিবিলিটি খুবই কম। কিন্তু আমি ধরেন আপনার সাথে আমার কথা হয়, আমি কিন্তু আপনাকে শুরু থেকে আপডেট দিতে থাকতেছি যে ভাই আমি কিন্তু এখন জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করছি, রিঅ্যাক্ট শিখতেছি, এটা শিখতেছি, এই যে ভাই একটা প্রজেক্ট করছি, এই যে গিটহাবের লিঙ্কটা দিলাম, আমি তো আপনার সাথে ট্রাস্ট বিল্ড করতেছি। এন্ড দেন 3-4 মাস পরে যে আমি হঠাৎ করে একদিন বলতেছি ভাই একটা চাকরি লাগবে, তখন কিন্তু আপনি জানেন না রাকিব ছেলেটা তো শিখছে, তাহলে দেখি ওর একটা কাজ দিও পারে কিনা। তখন আপনি এই যে আমাকে একটা কাজ দিবেন, হয়তো বা খুবই নগণ্য একটা কাজ দিবেন, কিন্তু আমি যদি ওটা করে দিতে পারি, মানে দ্যাটস দ্য ইউরেকা মোমেন্ট আর কি। এবং পরবর্তীতে কিন্তু এবং আরেকটা জিনিস, এই যে যখন বড় ভাইদের কাছে হেল্প চাইতে চাই, তখন সবচেয়ে কমপ্লিকেটেড জিনিস যেটা হয়, পোলাপান ভাবে যে আমি 50 জন বড় ভাইকে নক দিব, 50 জনই আমার মেসেজে রিপ্লাই দিবে। না, এটা হবে না, এটা কোনোভাবে সম্ভব না। দুনিয়া এরকম না, মানে 1 জন বা 2 জন রিপ্লাই দিবে ম্যাক্সিমাম, কিন্তু আলটিমেটলি তার কিন্তু 1 জন 2 জন মানুষের রিপ্লাই দরকার। 50 জন বড় ভাই যদি মেসেজে রিপ্লাই দেয়, অবস্থা কি হবে বুঝেন। 50 জনের সাথে রিলেশন মেনটেন করা কি সম্ভব? 1 জন 2 জনই কিন্তু পসিবল আর কি। এবং সেই 1 জন 2 জনের সাথে আমি যদি প্রপারলি কমিউনিকেশনটা চালাই যেতে পারি, এবং ওখান থেকে যদি আমি একটা পার্ট টাইম কাজ করার সুযোগ হয়, বা একটা আমি যদি ইন্টার্নশিপ করার সুযোগ পাই, তখন কিন্তু আমি ইউনিভার্সিটি 4 বছর পরে এক্সপিরিয়েন্স গ্র্যাজুয়েট হয়ে গেলাম। মানে আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও নিছি, এবং পরবর্তীতে আমার কাছে একটা সার্টিফিকেটও থাকে। এবং টেকনোলজি ইন্ডাস্ট্রিতে মানুষজন কিন্তু সিজিপিএ দেখে না, তবে সিজিপিএ কিছু কিছু ক্ষেত্রে দেখে। যখন কারো কাছে কোনো একটা রেজুমে আসে, সে দেখে সিজিপিএটার কি অবস্থা, তারপরে দেখে সে প্র্যাকটিক্যালি কোনো প্রজেক্ট করছে কিনা, তার গিটহাবের কি অবস্থা বা কি অবস্থা। সিজিপিএ যদি কম থাকে, তারপরে যদি দেখে না কিছু প্রজেক্ট করছে, তখন ভাবে যে আচ্ছা ঠিক আছে, কাজ কাম মানে ওয়েটটা তখন, হ্যাঁ মানে কিছু একটা করছে। কিন্তু দেখা গেল সে প্রজেক্টও করে না, এদিকে সিজিপিএর অবস্থাও খারাপ, তাহলে 4 বছর ধরে করছে। তার মানে বোঝা যায় যে তার ডিসিপ্লিনের খুবই খারাপ। হ্যাঁ, মানে তার মানে তারা যদি আমি আবার কোনো চাকরি বাকরিতে দিই, 4 বছরে তো কিছুই করে না, উল্টা এই কোম্পানিটা আরো 4 বছর সময় নষ্ট করবে। সো তার মানে এটা কিন্তু ক্রেডিবিলিটি নষ্ট হইতেছে। তো কারো যদি একাডেমিক পড়াশোনা ভালো লাগে, তাহলে তো সে একাডেমিক পড়াশোনাতে ফোকাস করবে। এবং একাডেমিক পড়াশোনাতে ফোকাস করা মিন্স হইতেছে সিজিপিএ 3.5 এর উপরে থাকা। মানে 3 এর উপরে থাকলে এটা কাইন্ড অফ জোড়াতালি দিয়ে যাওয়া। এবং স্কুল কলেজে থাকতে পোলাপান যে ধরনের প্যারা নিয়ে সময় পার করে, ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সে ভাবে যে আমি তো এখন বিশাল প্যারার মধ্যে আছি। তো আসলে ইউনিভার্সিটিতে আমি দেখছি রিজনেবল প্যারা কম আছে, এই কারণেই তো টিউশনি করাতে পারে। আদারওয়াইজ টিউশনি কেমনে করে? এন্ড টিউশনি করানো তো ইজি মনে হয়, কারণ টিউশনি তো মানে আমার ফ্রেন্ড ও তো বুয়েটের, তো ও এনডিসির ফ্রেন্ড আর কি, ও এখন একটা ইউনিভার্সিটির টিচার আর কি। তো ঘটনা হইতেছে ও বুয়েটে পড়া অবস্থায় উদ্ভাসে ক্লাস নিছে, দেন ও হইতেছে অনেকগুলো টিউশনি করে, তো মানে দুনিয়ার মানে টিউশনি করে ধরেন লাখ টাকা ইনকাম করে, এই টাইপের একটা অবস্থা আর কি।
তা আমি ওর মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম তুই টাইম পাস কিভাবে। তো টাইম আসলে ধরেন আপনার যেখান থেকে ওই যে যেটা হয় যে আপনি ওখান থেকে হয়তো বা টাকা পয়সার একটা রাস্তা বের হয়ে গেছে, এখন ওই জায়গা থেকে টাকা পয়সা বের হইলে আবার একটু ক্রিটিক্যাল কিন্তু, কারণ টিউশনি আপনি যদি সরকারি চাকরি বাকরির জন্য প্রিপারেশন নেন তখন শুধু টিউশনি হেল্প করে, আদারওয়াইজ কিন্তু টিউশনি আপনি হয়তো বা ডিফারেন্ট একটা জব ফিল্ডে কাজ করবেন, ডেভেলপার হিসেবে কাজ করবেন, তখন কিন্তু টিউশনির আসলে কাজ নেই। তার মানে আমার এই 4 বছর সময়ের মধ্যে এমন কিছু একটা করা দরকার যেটা আমাকে 4 বছর পরে চাকরি বাকরি পাইতে কোনোভাবে আমাকে হেল্প করবে, এবং সেখান থেকে যদি টাকা পয়সা আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, এবং তাইলে কিন্তু খুব সুন্দরভাবে টাইম ম্যানেজমেন্ট এবং এভরিথিং আলটিমেটলি করা যায়। এবং এই ওয়েতেই যদি আমার কাছে মনে হয় যে 4 বছরের সময়টা কাটাই কোনো একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা যে কোনো ডিপার্টমেন্টের হইতে পারে। এখন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে হয়তো পার্ট টাইম কাজ করা সম্ভব না, তাহলে তার যদি সিভিল ইঞ্জিনিয়ারিং ভালো না লাগে তাহলে সে দেখবে যে তার অন্য কোন জায়গাতে ইন্টারেস্ট আছে, কারণ এখন স্কিল ডেভেলপমেন্ট করে যে কেউ যে কোনো একটা জায়গাতে হয়তো বা যাওয়া পসিবল। সো এই ওয়েতে হয়তো বা আগাইতে পারে। হ্যাঁ, দর্শক সারি থেকে যে প্রশ্ন আসছিল ওটা নিয়ে আমরা একটু আলোকপাত করতে পারি, সেটা হচ্ছে যে খাতায় কোড লেখার ব্যাপারটা। আচ্ছা, খাতায় কোড লেখার ব্যাপারটা হইতেছে বেশ কিছু বড় কোম্পানিতে ইউজুয়ালি আপনার খাতায় বা হোয়াইট বোর্ডে কোড লিখতে দেয়। এখন এটা নিয়ে অনেকে একটু ভয় পায়। তো খাতায় কোড যখন লিখতে দেয় তখন কিন্তু একটা জিনিস আছে ভাই, সেটা হচ্ছে কোডের ভিতরে দাড়ি কমার কিছু ব্যাপার আছে আর কি, যে কিছু ফরমেশন বা এটা সেটা ঠিক রাখতে হয়, সিনট্যাক্স যেগুলো আছে আর কি। তো এই জায়গাটাতে অনেক সময় যখন আমাকে খাতায় লিখতে দেয় তখন আমি মাথার ভিতরে প্রথম যে জিনিসটা নিয়ে আসি, ভাই এটা কিভাবে করবো, এটা তো সম্ভব না। ইউজুয়ালি আমাকে যখন খাতায় একটা প্রবলেম সলভ করতে দেয়, আমি যদি পুরো কোডটা নাও লিখতে পারি, সুডো কোড বলে একটা জিনিস আছে। সুডো কোড মিনস হচ্ছে আমি ডিরেক্ট কোডটা লিখতেছি না, বাট স্টেপ বাই স্টেপ প্রবলেমটা কিভাবে সলভ করবো সেটা আমি লিখে দিচ্ছি। সেটা হইলেও ইন্টারভিউয়ার অ্যাকসেপ্ট করে। সো কোড আমি লিখতে পারলাম না, অ্যাবসলিউটলি ফাইন, অথবা আমি পুরো সিনট্যাক্স মেনটেন করে ফরমেশন মেনটেন করে লিখতে পারলাম না, সমস্যা নেই, কিন্তু লজিক্যালি কোনটার পর কোনটা যাইতেছে সেটা যদি আমি বলতে পারি, তখন মানে এইটা আমার মাথার মধ্যে আমি একটা ব্যারিয়ার সেট করি যে আমি যদি খাতায় লিখি তাহলে আমি এটা হয়তো বা প্রপারলি সলভ করতে পারবো না, আমাকে তো কম্পিউটারে লিখতে হবে, এবং কম্পিউটারে তো লাল নীল সবুজ বিভিন্ন কালারের কোডিং হয়। সো ওইটা না দেখলে আমার কোড মাথায় আসে না। সো বা অনেকে যে অটো কমপ্লিট ইউজ করে, সো অটো কমপ্লিটের ক্ষেত্রে ইউজুয়ালি যখন সে ক্যারিয়ারের শুরুর দিকে আসে অটো কমপ্লিটটা অ্যাভয়েড করতে পারলে তার জন্য ভালো, কারণ বড় কোম্পানিগুলোতে বিশেষ করে যখন কেউ ইন্টারভিউ দিতে যায় তখন খাতা কলমে কোড লিখতে দেয়, খাতা কলমে কোড লিখতে দেওয়ার একটা বড় কারণ হইতেছে সে চিন্তা করতে পারে কিনা সেটা বোঝা, কারণ এটা মানে চেক করা যে বুঝতে চায় যে আসলে সে খাতা কলমে স্টেপ বাই স্টেপ কিভাবে সে চিন্তা করে। কারণ প্রবলেম সলভিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কিন্তু আলটিমেটলি আপনি কোড লিখেন না, মানে কোড লিখেন হইতেছে মানে 1/3 অফ দ্য টাইম, বাকি 2/3 টাইম আপনি কিন্তু চিন্তা করেন যে এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করবো। যেমন আমি ব্রেন স্টেশনে ওই যে বলতেছিলাম 3.5 দিন ধরে আমি শুধু চিন্তাই করছি যে এই প্রবলেমটা কিভাবে সলভ করবো, এন্ড দেন আমি বুঝছি যে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা এই স্টেপ বাই স্টেপ করলে এই জিনিসটা হয়ে যায়, এন্ড দেন হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা কোড লিখছি আর কি। আর বাকি সময় আমি বিভিন্ন জায়গাতে কোড পড়ছি অন্য মানুষের, বা বিভিন্ন সিস্টেম কিভাবে কি করা যায়, বা স্টেপ বাই স্টেপ কোন লাইব্রেরিটা ইউজ করতে পারি। সো আলটিমেটলি চিন্তা করার ব্যাপারটা আমি খাতার মধ্যে লিখে দিতে পারি কিনা, ওইটাই যদি আমি লিখে তারা বুঝাইতে পারি, সে এটা ওই ম্যাথমেটিক্যাল ফর্মুলার মতো তো না যে আমাকে যদি অঙ্ক মিলাইতে না পারি তাহলে নাম্বার দিবে না, এরকম না। সে আসলে বুঝতে চায় যে আমার চিন্তা ভাবনাটা ঠিক আছে কিনা। সো ওই ওয়েতে আগাইতে পারলেই হবে আর কি, এরকম একটা জিনিস। আমরা মোটামুটি আজকে অনেক লম্বা একটা টাইম নিয়ে আলাপ করলাম, তো যেহেতু আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে এই জন্য আমরা আসলে শেষ করতে চাচ্ছি আর কি, নাইলে শেষ করতাম না। কিন্তু যাওয়ার আগে রাকিব, তোমার কাছে আমার একটা প্রশ্ন, লাইফে তুমি যদি একটা লেসন শেয়ার করতে চাও এই পর্যন্ত যা যা শিখছো, যা যা দেখছো, এই একটা লেসনটা কাদের জন্য, টার্গেট অডিয়েন্সটা বলে দেই, মানে কাইন্ড অফ যারা এখনো তার হচ্ছে ওই যে পারপাসটা এটা খুঁজে পায় নাই, বা হচ্ছে তার আসলে কি করা উচিত এখনো কনফিউজড, কিংবা সে আসলে তার লাইফের যে মানে আলটিমেট গোল সেটা সম্পর্কে সে অ্যাওয়্যার না। সো কাইন্ড অফ সে হচ্ছে স্রোতের সাথে ভেসে যাচ্ছে, বা আমরা যেটাকে বলি গড্ডলিকা প্রবাহে গা ভাসানো, এইরকম। সো এইরকম কোন একজন পার্সন যদি তোমার কাছে এসে হেল্প চায় যে আমি আসলে কি করব, দেন তার প্রতি তোমার সাজেশন? না, আমার কাছে যেটা মনে হয় মানে এই যে পারপাস বা এগুলো তো আসলে খুবই কমপ্লিকেটেড জিনিস, ডেফিনেটলি খুবই কমপ্লিকেটেড জিনিস। সো এই জায়গাটাতে যেটা করা যেতে পারে যে আমার আসলে কোন জিনিসটা ভালো লাগে, কোন জিনিসটা ভালো লাগে বলতে যেটা আমি বুঝাই আর কি, যে এমন একটা কাজ যেটা করতে আমি কোনোভাবে হয়তো বা ক্লান্তি বোধ করি না। এবং সাইমন সিনেকের যে স্টার্ট উইথ হয় একটা বই আছে, সেটার মধ্যে একটা জিনিস বলা আছে যে তার বন্ধু বান্ধবের কাছে জিজ্ঞাসা করা। বন্ধু বান্ধব যেমন আমি খুব ছোট একটা এক্সাম্পল দিলে হয়তো বোঝানো যাবে যে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে গেছিলাম, তো ওখানে একটা ক্লাবের মাধ্যমে সেশনটা অ্যারেঞ্জ করছে, তো ওখানে টেকনোলজি ক্যারিয়ার নিয়ে আমি কথা বলতে গেছি।
তো যে ক্লাবের মাধ্যমে গেছি ছেলেটা সম্ভবত ক্লাবের কোনো একটা প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি এরকম একটা পজিশনে, তো 4th ইয়ারও বের হয়ে যাবে। তো সেশন শেষ করার পরেও আমাকে বলতেছে ভাইয়া 4 বছর তো কোড টোড কিছুই করি নাই, এখন তো কি করবো বুঝতেছি না, চাকরি বাকরি, আপনি আমার কিছু একটা সাজেশন দেন। তা আমি বললাম তুমি কি কোডিং একদমই ভালো লাগে না? বলে না ভাই আমি তো মানে কোড করতে বসলে ধরেন মাথা ঘুরে টাইপের অবস্থা, তো তাহলে কি করা যায়? তা আমি বললাম যে দেখো তোমার কিন্তু একটা খুব ভালো জিনিস আছে। আমি দেখলাম যে পুরো সেশনের ভিতরে আমি অবজার্ভ করছি, মানে ও ধরেন এক্সিলেন্ট ইন পিপল ম্যানেজমেন্ট এবং কমিউনিকেশন। ও পুরো কোথায় মাইক নষ্ট হয়ে গেছে মাইক ঠিক করতেছে, কারে ডাকতে হবে, কার সাথে কথা বলতে হবে, সবাই বসায় এই এটা করো না ওটা করো, মানে ওর কিন্তু এই ম্যানেজমেন্টের স্কিলটা খুবই খুবই স্ট্রং। তো আমি বললাম দেখো একটা সফটওয়্যার কোম্পানিতে কিন্তু শুধু ডেভেলপার কাজ করে না, ওখানে সেলস মার্কেটিং এর লোক কাজ করে, ওখানে অপারেশনের লোক কাজ করে, এইচআর এর লোক কাজ করে, বিজনেস অ্যানালিস্ট আছে, প্রজেক্ট ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার, প্রজেক্ট কোঅর্ডিনেটর, নানাবিধ লোকজন কাজ করে। তাহলে তুমি কোড করতে মন না চাইলে অ্যাবসলিউটলি ফাইন, তুমি ডিফারেন্ট রোলে কিভাবে যাইতে পারো। সেলস মার্কেটিং যেহেতু তুমি কথা বলতে পারো, মানুষকে ম্যানেজ করতে পারো, সেলস মার্কেটিং এ যাইতে পারো, অথবা এইচআর এর দিকেও তুমি চিন্তা করতে পারো। এইচআর এর জন্য তুমি হয়তো ওই যে একটা ডিপ্লোমা করা যায় 6 মাসের, এরকম করে তুমি এটার মধ্যে ঢুকতে পারো। সো শুধু কোডিং দিয়েই তোমাকে ঢুকতে হবে ব্যাপারটা এরকম না। তার মানে তার যে স্ট্রেংথটা আছে, মানে তার যে জিনিসটা ভালো লাগে, অনেকে কিন্তু এরকম হয় যে খেলাটা অ্যারেঞ্জ করতে ভালো লাগে, ক্লাবের জিনিসপত্র অ্যারেঞ্জ করতে ভালো লাগে, আমি কারো খেলতে ভালো লাগে, কারো খেলাইতে ভালো লাগে। সো এই যে একটা ব্যাপার, যার যেটা ভালো লাগে, তাহলে সেই জিনিসটাকে কিভাবে আমি একটা আমার জবে কনভার্ট করতে পারি। হয় কি আমি আমার স্কিলটাকে বা আমার যে স্ট্রেংথ আছে সেটাকে আমি জবে কিভাবে কনভার্ট করতে পারবো, এটা আমি বুঝতে না পারার একটা বড় কারণ হচ্ছে আমি অনেক মানুষের সাথে মিশি না, বা আমি অনেক মানুষের কাছ থেকে আমি শুধু আমার বন্ধু বান্ধবের সাথে মিশি। বন্ধু বান্ধবের বাইরে যেও পৃথিবীর খোঁজ খবর নেওয়া উচিত, যে পৃথিবীর ভিতরে কি কি চলতেছে, একটা সফটওয়্যার কোম্পানির মধ্যে কি কি চলে, বা আমি হয়তো বা ডিফারেন্ট একটা ডিপার্টমেন্ট, আমি এমএনসিতে, মানে ধরেন আপনি এরকম অনেক ছেলের কাছে জিজ্ঞাসা করলে বলবে আমি তো এমএনসিতে কাজ করতে চাই। তারপর যদি আমি জিজ্ঞেস কোন ডিপার্টমেন্টে কাজ করবো, ভাই আমি এমএনসিতে কাজ করবো, ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে ঢুকবো, সেটা তো বুঝছি ভাই, মানে করবাটা কি ওখানে, যে কাজটা কি তোমার। তো ফ্যাক্ট হইতেছে যে আপনার ম্যানেজমেন্ট ট্রেনিং হইতে চান, সবই ঠিকঠাক আছে, কোনো একটা পার্টিকুলার ইন্টারেস্ট খুঁজে ভেগ, মানে আপনার কাছে পুরো জিনিসটা ভেগ একটা ধরে আপনি বসে আছেন, একটা ভাব ধরে বসে আছেন, কিন্তু আপনি আসলে জানেনই না। এবং আপনি ওই যে এটা মরিচিকা খুঁজতেছেন, আপনি ভাবতেছেন যে কিছু একটা আসবে এসে আমার জীবনটা পুরা মানে ওলট পালট করে চেঞ্জ করে ফেলবে। এবং যেটা ভালো লাগে শুধু সেইটার পিছনে যদি লেগে থাকে, সেটা দিয়ে সাকসেস আসতে অনেক একটু সময় লাগে আর কি, একটু ধৈর্য ধরতে হয়। এবং মজার ব্যাপার হইতেছে ধৈর্য যদি না ধরা হয় তাহলে তো আসলে মজাটা পাওয়া যায় না, যেটা অনেক ধৈর্য ধরে পাওয়া যায় সেটার মজা অনেক বেশি আর কি। তো ইনস্ট্যান্ট যদি একটা জিনিস পেয়ে যাইতাম তাহলে তো আসলে ভালো লাগতো না আর কি। সো আমার কাছে মনে হয় যে এত ফ্যান্সি জিনিসপত্র চিন্তা না করে 4-5টা জিনিস সবাই কম বেশি তার মাথার মধ্যে আছে, তার কি ভালো লাগে বা কি দেখছে না দেখছে, সেখান থেকে একটাকে পিক করে সেটার পিছনে 6 থেকে 7 মাস টানা একদম ওইটা একদম লাইফের ফার্স্ট প্রায়োরিটি তৈরি করা, এবং সকালবেলা উঠে প্রথম ওই কাজটা করা উচিত। কারণ যদি পড়াশোনা ভালো লাগে, পড়াশোনার রেজাল্ট ভালো থাকে, তাহলে সকালবেলা উঠে প্রথম কাজ করা উচিত পড়াশোনা করা। আর যদি মনে হয় না পড়াশোনা ভালো, তাহলে যেটা ভালো লাগে তাহলে সেটাতে টাইম দেওয়া, এবং বাট ওটার প্রতি ডেডিকেটেড থাকতে হবে, খুবই খুবই অনেস্ট থাকা দরকার, ডেডিকেটেড থাকা দরকার। যে দিন দুনিয়া উল্টাই গেল, আমার কাছে যদি আরো ফ্যান্সি একটা জিনিসও আসে, কিন্তু আমি ওটার মধ্যে জাম্প করবো না, আমি আগে এটা শেষ দেখে ছাড়বো, তারপরে আমি ওটার মধ্যে যাবো, তখনই আলটিমেটলি হয়। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে প্রোগ্রামিং হিরো সাকসেস স্টোরি অনেকে বলে যে সাকসেসফুল হয়েছে, আল্লাহর মধ্যে আমরা এখন সাকসেসফুল জায়গায় হয়তো যাইতে পারি নাই। ঝঙ্কর ভাই কিন্তু এটার আগে অনেকগুলো বিজনেস ট্রাই করছে, সেগুলো ফেল করছে, মেজরলি ফেল করছে। কিন্তু উনি এর আগে একবার ফার্নিচারের ব্যবসা করতো, সেটা রিজনেবলি সাকসেসফুল ছিল বাংলাদেশ থেকে যাওয়ার আগে। কিন্তু টেকনোলজি অনেকগুলো জিনিস ট্রাই করছে, কোনোটা প্রপারলি কাজ করে, এন্ড দেন এটা কাজ করছে। এখন হয়তো বা কোনো না কোনো একটা সময় যদি সাকসেসফুল হয়, মানুষজন বলবে যে ঝঙ্কর ভাই মনে হয় না, মানে ঝঙ্কর ভাইয়ের স্কিল, এবং ঝঙ্কর ভাই ওনার ইউটিউবে মনে হয় এই ভিডিও আছে যে উনি দেখছে যে উনি কি ভালো পারে, উনি আসলে পড়াইতে পারে মানুষকে, তাইলে ওইটা নিয়ে সে চিন্তা করছে যে আমি এখন তাহলে কিভাবে এটাকে একটা সার্ভিস হিসেবে মানুষের কাছে দিতে পারি। সো আমি যেটা পারি সেটা আমি কিভাবে একটা সার্ভিসে কনভার্ট করতে পারি, ওইটা খুঁজতে পারলে আমার মনে হয় যে লাইফে একটা ভালো জায়গায় যাওয়া সম্ভব। মানে আজকের এপিসোডের যদি আমাকে কিওয়ার্ড বলতে বলা হয় তাহলে সেখানে হচ্ছে প্যাশন আসবে, ডেডিকেশন আসবে, ডিসিপ্লিন আসবে, এবং সবচেয়ে বেশি যেটা আসবে সেটা হচ্ছে মানে নাছোড়বান্দা হয়ে লেগে থাকা। মানে এই জিনিসটা মাথায় ঘুরতেছিল এতক্ষণ ধরে, যে মানে আর কিছু না পারো, নাছোড়বান্দা হও, হ্যাঁ, লেগে থাকো, কত দূর যাও, লেগে থাকো, এটাই।
তো প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ মানে আমাদের এত লম্বা একটা ডিসকাশন সহ্য করার জন্য। যদি কেউ সহ্য করতে পারেন এবং হজম করতে পারেন তাহলে হচ্ছে আমাদেরকে জানাতে ভুলবেন না, দুটো লাইন আমাদের কমেন্টে লিখে দিবেন যে এখান থেকে আপনার টেক অ্যাওয়ে পয়েন্টটা কি কি। সো এইটা আমাদেরকে হয়তো পরবর্তী এপিসোডগুলো কিউরেট করতে এন্ড আমাদেরকে ডেফিনেটলি হেল্প করবে এন্ড ইন্সপায়ারও করবে সাথে সাথে। এন্ড রাকিবকে অনেক বড় একটা থ্যাঙ্কস ধন্যবাদ যে এই সময়টুকু আমাদের সাথে দেওয়ার জন্য, এই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করার জন্য। খুব মানে আমাদের একদমই কোনো ধরাবাঁধা ডিসকাশন হয়নি আজকে, বা আমরা ঠিক এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এইভাবে হয়নি। পুরো ডিসকাশনটাই আপনাদের জন্য একদম ন্যাচারালি আমরা যেইভাবে হচ্ছে কথা বলেছি ওইভাবেই আমরা হচ্ছে রেকর্ডটা উপস্থাপন করলাম। সো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, প্লাস যদি কোনো সাজেশন থাকে কিংবা রাকিবের কাছে যদি কোনো কোয়ারি থাকে সেটাও জানাতে ভুলবেন না, আমরা ডেফিনেটলি এই যোগাযোগটা করার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ, রাকিবকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।